প্যান্ডেমিকের একটা মাত্রা ছিল কম, যেটা এখন আবার বেড়ে গেছে। সো সবাই সাবধানে থাকবো আশা করি। এটার দিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে। হ্যাঁ ভাই, আমিও ভালো আছি। আপনারা যারা ক্লাস মিস করেছেন অর্থাৎ নতুন জয়েন করেছেন, আগের ক্লাসগুলো কিন্তু মামুন ভাই বলেই দিলেন, আপনারা থার্সডেতে প্রতিদিন প্রতি উইকে একদিন করে পেয়ে যাবেন। সো আপনারা খুব ইজিলি আমাদের সাথে আবার কোপ আপ করতে পারবেন। আর খুব বেশি ক্লাস হয়ে যায়নি, অল্প কয়েকটা ক্লাস হয়েছে। প্রতি লেকচারে হয়তো দুইটা একটা এরকম বা তিনটা করে হয়েছে, সব মিলে 15টা ক্লাস হয়েছে। তো আপনারা খুব দ্রুত এগুলো আবার পেয়ে যাবেন আশা করি। ঠিক আছে, আমি শুরু করি আপনাদের ক্লাস। আজকের টপিকস হচ্ছে আলো নিয়ে আমরা কথা বলবো, আলোর প্রকৃতি, আলোর যন্ত্রপাতি। আমরা তড়িৎ নিয়ে কথা বলবো, এর সাথে ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান এবং সাথে ইকুয়াল টু এমসি স্কয়ার, এগুলো নিয়েও কথা হবে। নবায়নযোগ্য শক্তি, শক্তির উৎস, অ্যাটমিক এনার্জি এবং মিনারেল যে খনিজ যেটার উৎস, সেগুলো নিয়েও কথা হবে। আজকের টপিকস গুলো মোটামুটি ইজি, আপনারা অনেকেই পড়ে আসছেন, খুব কঠিন কিছু নাই। ঠিক আছে, তো আমার সাথে থাকেন, আমরা ইনশাল্লাহ খুব এফিশিয়েন্টলি এটা শেষ করে ফেলবো আজকে। আচ্ছা, শুরু করলাম। দেখেন কি আছে প্রথম স্লাইডে। আলো, আলো জিনিসটা কি? এই যে আপনারা মোবাইলে বা ডিভাইসে যারা কানেক্টেড হয়েছেন, ল্যাপটপ বা মোবাইল যেটাই বলেন না কেন, আপনারা তো চোখে দেখছেন। তো কিভাবে দেখছেন? আলো কি? আলো হচ্ছে একটা শক্তির রূপ, যেটা কোনো বাহ্যিক কারণের মাধ্যমে আমাদের চোখে আসে, প্রবেশ করে এবং এরপরেই হচ্ছে আমরা দেখতে পাই, অর্থাৎ দর্শনের একটা অনুভূতি তৈরি করে। ঠিক আছে, সো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু এরকম ধারণা ছিল যে আমাদের যে চোখ, আমাদের সেই চোখ থেকে কোনো কারণে যদি মানে চোখ থেকে আসলে হচ্ছে আলো বের হতো, এরকম একটা ধারণা করা হতো এক সময়। চোখ থেকে আলো এরকম করে বের হচ্ছে, কোনো বস্তু এখানে আছে, সেই বস্তুর উপর আলো পড়লে সেইটা আমাদের দৃষ্টিগোচর হতো। খুবই মানে এখনকার যুগে শুনলে এটা কমপ্লিটলি একটা রং আইডিয়া মনে হয়। তো পরবর্তীতে এই ধারণাটা চেঞ্জ করা হলো যে আসলে না, কোনো বস্তু থেকে আসলে উল্টা কাজ হয়, যখন আলো এসে আমাদের চোখে পড়ে তখন হচ্ছে আমরা এটা দেখতে পাই আর কি। ঠিক আছে, তো আলো নিয়ে বেশি কথা বলবো না। আলোর বিভিন্ন রকম প্রকৃতি আছে, কখনো কণা রূপে থাকে, কখনো তরঙ্গ রূপে থাকে, আবার কখনো বোধ থাকে। ঠিক আছে, দুইটার মধ্যে আচরণ করে। তবে কখনোই আসলে একই সাথে কণা বা তরঙ্গ হবে না, এটা হচ্ছে আমাদের মেইন কথা। আলোর গতিবেগটা জানতে হবে, অর্থাৎ যে যে জিনিসগুলো আসলে আমাদের এখান থেকে প্রিলির জন্য পড়তে হবে বিশেষ করে, সেগুলো আমি একটু বলি। শূন্য মাধ্যমে আলোর গতি আপনারা জানেন বেশিরভাগই 3 × 10⁻⁸ মিটার/সেকেন্ড বা 1,86,000 মাইল পার সেকেন্ড। ঠিক আছে, খুব ভালো কথা। আপনাদের জন্য ছোট একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এক আলোক বর্ষ সমান সমান কত কিলোমিটার? এটা একটু বের করেন তো। এক আলোক বর্ষ সমান সমান কত কিলোমিটার বা কত মিটার, যেটাই হোক না কেন, আপনারা বের করে আমাকে একটু চ্যাট বক্সে দেন, আমি দেখবো। করতে থাকেন, সাথে আমি কথা বলি। সো শূন্য মাধ্যমে যেটা আলোর গতি 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এবং আলোক বর্ষটাকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে? আলোক বর্ষ হচ্ছে শূন্য স্থানে, অর্থাৎ সেই বিজ্ঞানের যে সূত্র S = V × T, অর্থাৎ ভি হচ্ছে এখানে আলোর বেগের জন্য সি দিয়ে লেখা হয়, আলোর বেগ ইনটু সময়। ঠিক আছে, তো এক আলোক বর্ষের সাথে কত কিলোমিটার হয়? আলোর গতিবেগ এবং এক বছরের যে সময়টা সেকেন্ডে, সেটার গুণফলটাই হচ্ছে আপনাদের এক আলোক বর্ষ। এটাকে যদি গুণ করে আমি লিখি, তাহলে এটার অ্যান্সার আসবে কিছুটা এই টাইপের, 9.461 × 10⁻12 কিলোমিটার। ঠিক আছে, সো আলোক বর্ষ কিসের একক? সময়ের একক। যেহেতু বর্ষ আছে, আলোক বর্ষ কি সময়ের একক? আর অ্যান্সার লিখতে হবে না, দেখো এক আলোক বর্ষ কত কিলোমিটার, এটা আমি দেখতে পেয়েছি। আলোক বর্ষ হলো দূরত্বের একক। ঠিক আছে, এটা 41তম BCS এ কোশ্চেন এসেছিল মনে হয়, আমি যেটা দেখলাম। তো এটা হচ্ছে দূরত্বের একটা একক। এই ভুলটা কেউ করবেন না। ঠিক আছে, খুব সিলি মিস্টেক হয়ে যায়, পরীক্ষার সময় মাথা গরম থাকে, অনেকে ভুল করে এটা সময়ের একক লিখে ফেলেন। আরেকটা প্রশ্ন যেটা আমাদের মোটামুটি ছোটবেলা থেকে জেনে এসেছি, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত মিনিট সময় লাগে? এটা হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড, বা সংক্ষেপে প্রায় 500 সেকেন্ডের মতো। ঠিক আছে, আর আলোর হচ্ছে চারটা তত্ত্ব আছে। আমি চারটা তত্ত্ব নিয়ে কথা বলার জন্য একটা স্লাইড অ্যাড করব। জাস্ট এ মিনিট, স্লাইড অ্যাড করে দিব আমি। ওকে, আলোর চারটা তত্ত্ব। কি কি তত্ত্ব আলোর আছে আমরা জানি, দেখি শুরু থেকে বলি। ফার্স্ট অফ অল, আলোর যে তত্ত্বগুলো আছে,
তার মধ্যে প্রথম তত্ত্বটা হচ্ছে আলোর কণা তত্ত্ব। নাম্বার 1 আলোর হচ্ছে কণা তত্ত্ব। কণা তত্ত্বটা আবিষ্কৃত হয়েছিল ১৬৭২ সালে এবং এটা আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। ওকে? 1672 এত সালে কণা তত্ত্ব আবিষ্কার করা হয় এবং নিউটনের মতে আলো সবসময় গুচ্ছ গুচ্ছ কণা আকারে নিঃসৃত হবে। ঠিক আছে? যে এই কণাগুলা একসময় এসে যখন আমার চোখে এসে পড়বে আমি তখন দেখতে পারবো। এটা ছিল কণা তত্ত্বের একদম সিম্পল ডেফিনিশন বা কণা তত্ত্বের মোটামুটি আইডিয়া যেটা। ঠিক আছে? ২ নম্বরে চলে আসি। এরপরে কণা তত্ত্বের সাহায্যে আলোর কিছু জিনিস ব্যাখ্যা করা যাচ্ছিল। যেমন ব্যতিচার, সমবর্তন, অববর্তন এই জিনিসগুলো ব্যাখ্যা করা যাচ্ছিল না। প্রতিসরণ, প্রতিফলন এগুলো ব্যাখ্যা করা যাচ্ছিল। তো পরবর্তীতে আলোর তরঙ্গ তত্ত্বটা আসলে চলে আসলো। ৬ বছর পরে ১৬৭৮ সালে বিজ্ঞানী হাইগেন উনি বললেন, "না, আলো আসলে কণা আকারে থাকে না। আলো থাকে হচ্ছে তরঙ্গ আকারে।" ঠিক আছে? তো উনি বললেন, "আলো এরকম একটা সাইন ওয়েভ বলেন বা নরমাল ওয়েভ বলেন, ঠিক আছে? বা স্থির তরঙ্গ যেটা বোথ সাইডে গিয়ে আবার ফিরবে, এরকম আকারেও আসতে পারে। তো এরকম তরঙ্গ আকারে বিরাজ করে এবং এই তরঙ্গ যখন আমাদের চোখে এসে পড়ে তখন আমরা দেখতে পাই।" তো এই তরঙ্গ তত্ত্বের সাহায্যে আলোর সমবর্তন, অপবর্তন এগুলা ব্যাখ্যা করা গেল। কিন্তু ব্যতিচার জিনিসটা ব্যাখ্যা করা গেল না। অর্থাৎ একটা খুঁত রয়েই গেল। অর্থাৎ কণা তত্ত্ব বা তরঙ্গ তত্ত্ব কেউই সম্পূর্ণরূপে এককভাবে আলোর এই নেচারটা ব্যাখ্যা করতে পারল না। তো পরবর্তীতে কি হলো? প্রায় ১৫০ থেকে ২০০ বছর পরে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি করলেন তাড়িৎ চুম্বক তরঙ্গ একটা তত্ত্ব দিলেন। তাড়িৎ চুম্বক তত্ত্ব সেটা দিলেন ১৮৬৪ সালে, প্রায় ২০০ বছর পরে। তিনি বললেন আলো হচ্ছে একটা মাধ্যমে চলবে, ত্রিমাত্রিক মাধ্যমে। ঠিক আছে? এইখান থেকে চৌম্বক ক্ষেত্র এই অ্যাক্সিসে আপনার তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ই তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যদি প্রবেশ করানো হয় বা দেওয়া হয় তো সেক্ষেত্রে হচ্ছে আলো এই বরাবর যাবে, জেড অ্যাক্সিস বরাবর যাবে। ঠিক আছে? তো এটা বেশি ডিটেইলস আমি যাব না। এটা বুঝাতে গেলে একটু আপনাদের কাছে কঠিন লাগতে পারে। সো আমি এটা যাচ্ছি না। জাস্ট মনে রাখবেন কত সালে এটা হয় এবং এটা হচ্ছে তাড়িৎ-চুম্বকীয় তত্ত্ব। পরবর্তীতে কি হলো? এটারও আরেকটা মানে নেক্সট বেটার ভার্সন বের হলো। আসলে ভার্সনের তো শেষ নাই। বেটার ভার্সন বের হতেই থাকে। ঠিক আছে? তো ম্যাক্স প্লাংক বিজ্ঞানী কি করলেন? তিনি আলোর কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করে ফেললেন। কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাংক আবিষ্কার করলেন এবং তিনি কোয়ান্টাম তত্ত্বে বললেন যে আলোর সরি ১৯০০ সালটা আগে বলে নেই। ১৯০০ সালে হচ্ছে ম্যাক্স প্লাংক এই তত্ত্বটা দিয়েছিলেন এবং তিনি বললেন আলো হচ্ছে কোন একটা উৎস থেকে মনে করেন এই হচ্ছে সোর্স, ঠিক আছে? এটা হচ্ছে আমার উৎস। তো এই উৎস থেকে আলো হচ্ছে অবিচ্ছিন্ন তরঙ্গ আকারে বের হয় না। এটা বের হয় হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র প্যাকেট আকারে। ঠিক আছে? মনে করেন এই একটা প্যাকেট। এই আরেকটা এরকম ক্ষুদ্র, ক্ষুদ্র মিলে একটা প্যাকেট। এরকম প্যাকেট আকারে আলো বের হয় এবং একসময় আমাদের চোখে এসে পড়ে এবং এটা আমরা দেখতে পারি। ঠিক আছে? তো প্রত্যেক রঙের আলোর জন্য এই প্যাকেটের একটা সর্বনিম্ন মান আছে। শক্তির একটা সর্বনিম্ন মান আছে, সর্বোচ্চ মান আছে। তো এই যে সর্বোচ্চ সর্বনিম্ন মান, এটার ভেরিয়েন্স এর কারণেই হচ্ছে আমরা আলোর বিভিন্ন বর্ণ দেখতে পাই। কোনটা লাল, কোনটা সবুজ, কোনটা নীল, কোনটা আসমানি, তাই না? বেগুনি, ম্যাজেন্টা, মেরুন যেটাই হোক না কেন। তো এই সর্বনিম্ন মানের শক্তি সম্পন্ন যে কণিকা এগুলাকেই বলা হচ্ছে আমার ফোটন। অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বের মেইন কথা হচ্ছে আলো হচ্ছে ফোটন আকারে বের হয়, শক্তির প্যাকেট আকারে বের হয়। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা আগের স্লাইডটাই আরেকবার যাই। এখানে বলা হয়েছিল নিচের যে অংশটা আমরা বাদ দিয়ে গিয়েছিলাম মাঝের তত্ত্বগুলা। কণা তত্ত্ব ১৬৭২ সালে, তরঙ্গ তত্ত্ব ১৬৭৮ সালে, ১৮৬৪, ১৯০০। এই ৪ টা অবশ্যই একটু বুঝতে করতে হবে। বেশি ইম্পোর্টেন্ট। মাঝে মধ্যে আসতেই পারে। তো আশা করি হচ্ছে আমরা এগুলা নিয়ে মোটামুটি কথা বললাম। খুব একটা বেশি আর কিছু বলার নাই। আরো কিছু ইনফো দেওয়া যাবে। একটা ইনফো দেই। সেটা হচ্ছে আপনার ই যদি ফোটনের শক্তি হয় এবং এফ যদি আলোর কম্পাঙ্ক হয় এবং ল্যামডা যদি আলোং আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে এই পাশে লিখি ডান সাইডে ই ইজ ইকুয়াল টু এইচ এফ বা এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে? সি হচ্ছে এখানে আলোর বেগ। এটা একটা ইকুয়েশন। একটু মুখস্থ রাখতে পারেন। মাঝে মধ্যে যদি কোনো কারণে ম্যাথ ট্যাথ দিয়ে দেয়, যেমন এবার কিন্তু ৪১তম পিলিতে একটা ম্যাথ দিয়েছিল যে শক্তি এবং ক্ষমতা নিয়ে যে একটি বৈদ্যুতিক বাল্ব এত ঘন্টা এত সময় ধরে এত ক্ষমতার বৈদ্যুতিক বাল্ব জ্বললে কত শক্তি ব্যয়িত হবে বা সামথিং কিছু। তো দেখা গেল পরের বিসিএস এখান থেকে হয়তো দিয়েও দিতে পারে। সো এই ইকুয়েশনটা আমরা একটু মনে রাখি। সবার জন্য সুবিধা হবে আশা করি। ঠিক আছে, পরের টপিকসে চলে আসি। তাড়িৎ চৌম্বক বর্ণালী। বর্ণালী হচ্ছে এমন একটা জিনিস
যার মধ্যে হচ্ছে সব ধরনের তাড়িৎ-চুম্বক বিকিরণগুলা স্টে করে। ঠিক আছে? একটা সার্ভার টাইপের চিন্তা করতে পারেন। ঠিক আছে? তো এই বর্ণালীর মধ্যে বিভিন্ন রকমের তরঙ্গ দৈর্ঘ্য আছে এবং অনেকগুলো তরঙ্গ আছে। গামা থেকে শুরু করে আপনার বেতার তরঙ্গ পর্যন্ত। তো এদের মধ্যে আমাদের দৃশ্যমান আলোটাও আছে। তো এক, এক করে আমি একটু কথা বলি। সবথেকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে আমাদের গামা রশ্মি। সবথেকে স্মল ওয়েভলেংথ সেটা হচ্ছে আমার গামা রশ্মি। পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে আসে যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কোনটা? গামা রশ্মি। এটা হচ্ছে 10⁻11 মিটারের থেকেও ছোট। এবং এইটা আসলে কোন, কোন কাজে ব্যবহৃত হয় সেটা আমাদের জানতে হবে। যেমন হচ্ছে পারমাণবিক যে বিস্ফোরণগুলো হয় সেখানে তেজস্ক্রিয় গামা রশ্মি উৎপন্ন হয়। এছাড়া রঙিন টেলিভিশন থেকেও ক্ষতিকর এই রশ্মিটা বের হয়ে থাকে। বিসিএস এ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যারা এনালাইসিস করেছেন তারা দেখেছেন যে রঙিন টেলিভিশন থেকে আসলে কোন রশ্মি বের হয়? এটা একটা কনফিউজিং কোশ্চেন। ঠিক আছে? যে অনেকে বলেছেন যে এক্স-রে বের হয়, অনেকে বলেছেন গামা রশ্মি বের হয়। সো এক্স-রেটা অনলাইনে সার্চ করলেও পাওয়া যায়, গামা রশ্মিও পাওয়া যায়। বাট গামা রশ্মিটা বেশি ক্ষতিকর এবং গামা রশ্মির পরিমাণটা বেশি। সো এটার অ্যান্সার আসলে গামা রশ্মি হবে। এক্স-রেটা দিবেন না আপনারা। ঠিক আছে? তো এক্স-রে হচ্ছে এর পরবর্তী তরঙ্গ দৈর্ঘ্যের যে বিকিরণটা আছে বা রশ্মি আছে সেটা। 10⁻11 থেকে 10⁻8 মিটার পর্যন্ত। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই তরঙ্গ দৈর্ঘ্যের যে ব্যাপ্তিগুলো আছে সেগুলা কি মুখস্থ করতে হবে কিনা? হ্যাঁ, মুখস্থ কিছুটা হলেও করে রাখতে পারেন। কারণ কাজে আসবে। বিশেষ করে আমাদের দৃশ্যমান আলো, তারপরে হচ্ছে অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, বেতার তরঙ্গ এগুলা মোটামুটি মাঝে মধ্যে এদের ওয়েভলেন্থটা আসে। আর আপনি যদি এখন এই কষ্ট করে এই ৭ টা ওয়েভলেন্থের যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা মুখস্থ করে ফেলতে পারেন, আপনার রিটেনে কিন্তু অনেকটা কভার হয়ে যাবে। ৩৭তম বিসিএস এর লিখিত পরীক্ষায় এই ওয়েভলেন্থ এসেছিল এবং পরবর্তী যেকোনো দিন লিখিত আসতে পারে। সো আশা করি এটি ইম্পোর্টেন্ট। আপনারা পড়ে রাখবেন। তো এক্স রে কাজগুলা কি? ভাঙা হাড়ের অবস্থান নির্ণয় করা হয়। কাস্টমস বা শুল্ক যে এলাকাগুলো আছে কাস্টমস অফিসগুলোতে সেখানে মালামাল চেক করতে গিয়ে আপনার এক্স রে ব্যবহার করা হয় যে কোনো অবৈধ মালামাল দেশে প্রবেশ করছে কিনা। স্ক্যানার যেগুলো আছে এক্স রে স্ক্যানার এয়ারপোর্ট বা অন্য কোনো জায়গায় সেখানেও কিন্তু এক্স রে ব্যবহার করা হয়। ঠিক আছে? ওকে, এক্স রে ব্যবহার আমরা দেখলাম। এরপরে আসে অতিবেগুনি রশ্মি। সূর্য থেকে যে রশ্মিটা আমরা পাই, সূর্যের মধ্যে অনেকগুলো ক্ষতিকর রশ্মি আছে। এর মধ্যে একটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। এই রশ্মিটা কিন্তু একদিক দিয়ে উপকার করে আমাদের ভিটামিন ডি তৈরিতে সাহায্য করা হলেও অধিক সময় এই রশ্মিতে থাকলে আমাদের স্কিনের জন্য এটা ক্ষতিকর। স্কিনে ক্যান্সার থেকে ছোটখাটো আরো অনেক স্কিন ডিজিজ হতে পারে। পরবর্তীতে হচ্ছে আমাদের দৃশ্যমান আলো, যেটা আমরা চোখে দেখছি, আশেপাশে তাকালেই দেখতে পাচ্ছি যে লেন্থটা, সেই ওয়েভ লেন্থের রেঞ্জটা হচ্ছে ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার। আমি আবারও বলি ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার। ঠিক আছে? 10 টু দি পাওয়ার -9 মিটার। ১ ন্যানোমিটার কত? 10 to the power -9 মিটার কিন্তু। ঠিক আছে? আপনাদের জন্য আরেকটা প্রশ্ন থাকবে। 1 অ্যাংস্ট্রম সমান, সমান কত মিটার? এটা একটু বলবেন আপনারা। অ্যাংস্ট্রম শব্দটার সাথে পরিচিতি আছে আপনাদের? যারা, যারা জানেন চ্যাট বক্সে একটু লিখে ফেলেন। ১ অ্যাংস্ট্রম সমান, সমান কত মিটার? একজন বলেছেন গামা রশ্মি বের হলে কিভাবে মানুষ বেঁচে থাকে ভাইয়া? ভাই গামা রশ্মি তো এত পরিমাণে বের হয় না যে মানুষ মরে যাবে। ঠিক আছে? বাট ওজোন স্তর সহ অন্যান্য যে আমাদের রক্ষাকারী স্তরগুলা আছে, সেই স্তরগুলা ধীরে, ধীরে কমে যাচ্ছে, ছিদ্র হয়ে যাচ্ছে। তো বেশি দিন এরকম চললে আসলে স্কিন ডিজিজ হয়ে মানুষ মারাই যাবে। ওকে? ঠিক আছে 10 টু দি পাওয়ার -10 মিটার বলেছেন। খুব ভালো কথা। হ্যাঁ, 10 টু দি পাওয়ার -10 মিটার এবং 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। এই মানটাও একটু মুখস্থ রাখবেন। এটা কেমিস্ট্রি বা রসায়নেও কাজে লাগে। তার পদার্থবিজ্ঞানেও কাজে লাগে। পরবর্তীতে আসছে অবহেলিত রশ্মি। অবহেলিত রশ্মি হচ্ছে আপনার ইনফ্রারেড রে। এইটাও সূর্যের আলো থেকে পাওয়া যায় এবং এই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে -6 মিটার থেকে -3 মিটার পর্যন্ত। আমরা যে রিমোট ইউজ করি টিভিতে, টিভির জন্য যে রিমোট ইউজ করা হয় সেটা কিন্তু আসলে অবহেলিত রশ্মি থাকে। এটা অবহেলিত না, অবলোহিত হবে। এখানে একটা বড়সড় ভুল হয়েছে। আপনারা একটু খেয়াল করবেন। স্লাইডে একটা ভুল হয়েছে। এটা অবলোহিত রশ্মি হবে। ঠিক আছে? একে অবহেলা করা হচ্ছে না ভাই। তো অবহেলিত হবে না। এর পরবর্তী হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কথাটা বললেই মাইক্রোওয়েভ ওভেনের কথা মনে হয়। আমাদের কিন্তু ওভেন আমরা যারা বাসা বাড়িতে ইউজ করি সেখানে একটা ওভেন হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন। সো বুঝতেই পারছেন যেখানে একটা খুবই ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য ইউজ করা হয় খাবার গরম করার জন্য। রাডার যেটা রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং, টেলিভিশন, মোবাইল ফোন, সেলুলার ফোন সহ যাবতীয় ওয়েভলেন্থের যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ইউজ করি সেগুলোতে হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয়। এটা মোটামুটি 1 মিটারের মধ্যে থাকে 10⁻³ মিটার থেকে। এবং সবথেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সবথেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে বেতার তরঙ্গ। 10 টু দি পাওয়ার 4 মিটার পর্যন্ত চলে যায়।
এবং এইটাই হচ্ছে আমাদের বেতার তরঙ্গ এবং এটা বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়। এটা একটু ভালো করে মনে রাখবেন। এবার কিন্তু কোশ্চেন এসেছে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? সো বায়ুমণ্ডলের স্তর বা কোন স্তরে কি কাজগুলো হয় সেগুলো আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। সো আমি পরের স্লাইডে যাই। তাড়িৎ-চুম্বক বর্ণালীটা আপনাদের জন্য একটু দেখতে দিলাম। আধা মিনিট সময় দিলাম, আপনারা একটু দেখেন। ওয়াইফাই এ কোন তরঙ্গ থাকে ভাই? ওয়াইফাই এ ভাই মাইক্রোওয়েভ তরঙ্গ থাকে। অতিবেগুনি রশ্মি 10⁻⁷ হওয়ার কথা, এখানে 10⁻2 দেওয়া হয়েছে। ওকে, আমি এটা চেক করে দেখব। আপনারা অবশ্যই কারেক্টটা পড়বেন। 10⁻৯ মানেটা একটু বুঝালে ভালো হতো ভাই। 10⁻৯ মানে হচ্ছে ভাই, আমি বলি আপনাকে, এটা তো আসলে সায়েন্টিফিক ভাবে প্রকাশ করা হয়। মনে করেন হচ্ছে ৯টা ১০ আমি গুণ আকারে লিখেছি। ঠিক আছে? ৯টা ১০ গুণ আকারে লিখলে 10⁻৯ লেখা হয়। এটাকে যদি ইনভার্স করে দেওয়া হয় কোনো কারণে 1/10⁹ সেটাই হচ্ছে 10⁻৯। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তো আপনাদের জন্য একটু আধা মিনিটের ব্রেক। আধা মিনিট পরে আবার ব্যাক করছি। ততক্ষণে আপনারা এই তারের চুম্বক বর্ণালীটি দেখতে থাকেন। সবাইকে আবারও স্বাগতম। আমরা ব্রেকের পর ফিরে আসলাম। তারের চুম্বক বর্ণালীটা আপনারা আশা করি দেখতে পেরেছেন। সবাই তো সাথে আছেন নাকি? শুরু করি। একজন বলেছেন, দাঁড়ান কি বলেছেন চ্যাট বক্সে আমি একটু পড়ি আগে। আচ্ছা, শোভি, SHOVI, শোভি মানে আসলে ছেলে নামে আসলে বুঝতে পারছি না। ভাইয়া বাবু যেই হন আপনি, আপনার কমেন্ট আমি দেখলাম। আমি এটা আমাদের এক্সাম প্যানেলিস্টে বা যারা এটার সাথে যুক্ত আছেন আমি জানিয়ে দিব। দেখি তারা যদি এটার কোনো এডিট করতে পারেন আরকি। ঠিক আছে? ওকে, শুরু করি তাহলে। যেতে হবে বহুদূর। আপনারা বড় করে এই অংশটায় আমাদের দৃশ্যমান আলো যেটা, সেটা একটু দেখানো হয়েছে। ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার যেটা। ঠিক আছে? এবং এইটার ডিটেইলসটা আমি আরেকটু পরে বলছি। বেগুনি এবং লাল সবথেকে কম, সবথেকে বেশি, এটা নিয়েও পরে কথা বলব। এই যে পরের পৃষ্ঠায় চলে এসেছে আমাদের সেই বেগুনি এবং লালের জিনিস। দৃশ্যমান আলোটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এই আলো আমরা নিজের চোখে দেখতে পাই। এর আর বাইরে কম বেশি আলোটা আমরা আসলে দেখতে পাই না। মাইক্রোওয়েভ বলেন বা অবদহিত রশ্মি বলেন বা বেতার তরঙ্গ বলেন, কোনটাই দেখা যায় না আসলে। তো আগেই বলেছি, দেখেন অ্যাংস্ট্রম জিনিসটা আসলে কি? অ্যাংস্ট্রম হচ্ছে আপনার 10⁻⁸ সেন্টিমিটার বা 10⁻⁻10 মিটার। এটা পরে আসবে বলেই আসলে আপনাদের কাছ থেকে আগেই আমি একটু বের করে নিয়েছি। সো এটার মধ্যে দৃশ্যমান আলোতে ৭ টা বর্ণ দেখা থাকে। ৭ টা বর্ণের আলো থাকে। বেগুনি থেকে শুরু করে একদম লাল পর্যন্ত। তো এর মধ্যে সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনি, সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য, এবং লাল হচ্ছে সবথেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? এখন লাল তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেশি, এই তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে লাল রঙের আলোটা আমরা অনেক দূর থেকে দেখতে পাই। ঠিক আছে? এর কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। মনে করেন হচ্ছে ট্রেনের লাইনে বা সিগন্যাল যখন দেওয়া হয় তখন কিন্তু লাল রঙের বাতি ব্যবহার করা হয়। কারণ হচ্ছে অনেক দূর থেকে লাল রঙের বাতিটা আমাদের চোখে এসে পড়ে এবং ক্লিয়ার বোঝা যায়। তারপর লেজার সহ অন্যান্য জিনিসে কিন্তু লাল রঙের বাতিটা বেশি ব্যবহার করা হয়। এছাড়া সবথেকে বড় উদাহরণ হচ্ছে প্রতিদিন সকালে সূর্য ওঠে, সূর্য অস্ত যায় বিকালে। তো এইটাও কিন্তু দেখবেন সূর্য অস্তের সময় এবং সূর্য উদয়ের সময় সূর্যের কালারটা কিন্তু লালচে থাকে। কারণ
সূর্যের মধ্যে যে 7টি বর্ণের আলো থাকে তার মধ্যে লাল বর্ণের আলোটা সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের হওয়ায় সেটা আমাদের চোখে এসে পড়ে। তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলা বলে দিলাম। এরপরে দেখেন বেগুনির পরে নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। সংক্ষেপে আপনারা বেনিয়া সহ কলাও বলতে পারেন। বেনিয়া সহ কলা, অথবা সংক্ষেপে ভিপজিওরও বলতে পারেন, বা ভিপজিওর, যে যেটা উচ্চারণ করেন। ঠিক আছে, যেটা আপনার মনে রাখতে সুবিধা হয়। এবং মধ্যম রং বলা হয় আসলে হচ্ছে আপনার সবুজকে। সবুজটা মাঝে থাকে তো, একে মধ্যম বর্ণের আলো বলা হয়। ঠিক আছে, এবার বলি বেগুনি রং বা নীল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য যে কম, এই তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে একটা কাহিনী হয়। তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে নীল রঙের আলো যেটা, সেটা বেশি পরিমাণে বিক্ষেপিত হয়। সেটা বেশি পরিমাণে বিক্ষেপিত হয় এবং আকাশে ছড়িয়ে পড়ে। এই কারণে আমরা দিনের বেলায় আকাশের দিক তাকালে আকাশকে তখন আমরা নীল দেখি। এগুলো খুবই প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আপনারা অনেকেই জানেন, তাও আমি একটু ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে, পরের স্লাইডে আসি। আলো নিয়ে কথা বলতে বলতে আলো ডিটেলসে চলে যাচ্ছি আমরা। চলে আসলাম প্রতিসরণ প্রতিফলনে। প্রতিফলনটা আগে ব্যাখ্যা করি, তারপরে প্রতিসরণটা ব্যাখ্যা করব। ঠিক আছে, যদিও এখানে উপর নিচে আছে। প্রতিফলনের জন্য একটা স্লাইড আমি অ্যাড করব, স্লাইডটা আগে অ্যাড করে নেই। ওকে, স্লাইড অ্যাড করে নিলাম। আলোর প্রতিফলন। প্রতিফলনের ইংলিশ গুলো একটু শিখে রাখবেন ভাই। রিফ্লেকশন, প্রতিসরণের ইংলিশ লাগবে। ইংলিশ কেন লাগবে সেটা একটু বলি। এবার কিন্তু একটা প্রশ্ন এসেছিল 41তম বিসিএস এ, যে নিচের কোনটি হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে নিয়ে যায়, না এরকম কি একটা কোশ্চেন ছিল। তো সেখানে কিন্তু ধমনী, শিরা এগুলা ছিল না, ছিল হচ্ছে ইংরেজিতে ভেইন, আর্টারি, নার্ভ। ঠিক আছে, তো অনেকেই কিন্তু ইংলিশটা না জানার কারণে ভুল করেছেন। এখানে অ্যান্সার হবে আর্টারি বা ধমনী। তো ইংলিশ শব্দগুলোর অর্থ আসলে জানা দরকার, প্রতিটা বাংলার সাথে সাথে ইংরেজিটাও শিখে নিবেন। একজন বললেন, ভাইয়া তাহলে বেগুনি রংটা কেন আকাশে দেখি না, বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। ভাই বেগুনি বর্ণটা আসলে ভাবে দেখা যায় না, নীল রঙের বিক্ষেপেরটা একটু বেশি হয়। বেগুনি আর নীল মিক্স হয়ে আসলে আসমানি, এই তিনটা বর্ণ মিলে আসলে আকাশের রংটা দেখা যায়। ঠিক আছে, আকাশের রং কিন্তু একদম পুরোপুরি নীল বলা যায় না, এই জন্য আসমানি রং বলা হয় আর কি। একজন বলেছেন, ভাইয়া মিডল কালার তো গুগলে ইয়েলো দেখায়। জি ভাইয়া, 9-10 এর বইতেও মিডল কালারটা ইয়েলোই দেওয়া আছে, কিন্তু যদি তরঙ্গ দৈর্ঘ্যের লেন্থটা হিসাব করা হয় তাহলে সবুজ রঙের বর্ণটা মাঝে থাকে। তো এটা একটু কনফিউশন ক্রিয়েট করে। তবে আপনারা যদি নবম দশম শ্রেণীর বইতে কোথাও মধ্যম রং হলুদ পান, অবশ্যই সেটা ফলো করবেন, হলুদ দিবেন। ঠিক আছে, ওকে। কোথায় ছিলাম? প্রতিফলনে। মনে করেন এটা একটা মাধ্যম বা একটা তল। ঠিক আছে, এটা একটা বিভেদ তল, এটা একটা উলম্ব রশ্মি, লম্ব তল বিভেদ তলের উপরে। তো আলো এসে এখানে এভাবে পড়লো, বা আলো এসে মনে করেন হচ্ছে এখানেও পড়তে পারে, আরেকটা আলো একটু বাঁকিয়ে গিয়ে এভাবে পড়তে পারে, আরেকটা আলো এভাবেও পড়তে পারে, তাই না? বিভিন্ন ভাবে আলো পড়তে পারে। ঠিক আছে, তো প্রতিফলন এই কারণে দুই রকম হয়। দুই রকমের প্রতিফলন আছে, একটা হচ্ছে নিয়মিত, আর একটা আছে অনিয়মিত। নিয়মিত প্রতিফলনে কি হয়? নিয়মিত প্রতিফলনে এই যে মাধ্যমটা আছে, মনে করেন আলোগুলো এভাবে পড়তেছে, সমান্তরাল ওয়েতে পড়বে এবং এরপরে তারা আবার সমান্তরাল ওয়েতে ব্যাক করবে। ঠিক আছে, তো যে কোণে আপতিত হবে সেই কোণে একদম প্রতিফলিত হয়। এটা হচ্ছে নিয়মিত তল বা মসৃণ তলে এই নিয়মিত প্রতিফলন দেখা যায়। ঠিক আছে, কোন তলে দেখা যাবে? মসৃণ তলে এটা দেখা যায়। আর অনিয়মিত প্রতিফলনটা কি? অনিয়মিতটা হচ্ছে মনে করেন এবড়ো থেবড়ো একটা মানে আপনার বিভেদ তল আছে। তো এখানে মনে করেন আলো এইভাবে পড়লো, এখানে পড়লো আলো এইভাবে, এখানে পড়লো আলো এইভাবে। তো এটা দেখা গেল এদিকে চলে গেছে, এটা গেছে এইভাবে, এটা আবার এইভাবে চলে আসছে। তো এই প্রতিফলনটা হচ্ছে আপনার অনিয়মিত। ঠিক আছে, আর সমতল দর্পণে হচ্ছে আপনার আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। তো সেই প্রতিফলনটা নিয়ে একটু কথা বলি। মনে করেন আলো এখানে পড়েছে, এখানে প্রতিফলিত হয়েছে। এইটা হচ্ছে আপতিত আলোক রশ্মি, এইটা হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি। এইটা হচ্ছে আপনার আপতন বা অভিলম্ব।
অবিলম্বের সাথে আলো যে কোণে আপতিত হয় সেটাকে আপতন কোণ বলা হয়, এটা হচ্ছে আপতন কোণ আই। আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণে বের হয়ে যায় সেটা হচ্ছে আপনার প্রতিফলন কোণ বা প্রতিফলিত কোণ, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার প্রতিফলক তল। সো নিয়মিত প্রতিফলনে সবসময় আই সমান সমান আর, এটা মনে রাখবেন। নিয়মিত প্রতিফলনে অল টাইম আই এবং আর এর মান সমান হবে। এটাকে যদি সাইন দিয়ে প্রকাশ করা হয়, সাইন আই সমান সমান সাইন আর। ওকে, তো প্রতিফলন আমরা বুঝলাম। আমরা আগের স্লাইডে যাই। প্রতিফলন নিয়ে আর কিছু বলার নেই আসলে। আমরা এখন প্রতিসরণ নিয়ে একটু কথা বলবো। প্রতিসরণও আসলে আলোর একটা বিশেষ রূপ। আলো যখন কোনো মাধ্যমে আপতিত হয়, মনে করেন এই মাধ্যমে যখন আলো আপতিত হয় তখন তিনটা ঘটনা ঘটে। ঠিক আছে? কিছু আলো প্রতিফলিত হয়, খেয়াল করবেন। কিছু আলো প্রতিফলিত হয়, কিছু আলো এই মাধ্যম থেকে প্রতিসরিত হয়ে চলে আসে পরের মাধ্যমে, এবং কিছু আলো এই যে বিভেদ তলটা সেখানে শোষিত হয়। তো তিনটা কাহিনী ঘটে। একটা হচ্ছে আপনার, আমি একটু ডান সাইডে লিখে দিই, একটা হচ্ছে রিফ্লেকশন বা প্রতিফলন, একটা হচ্ছে রিফ্রাকশন বা প্রতিসরণ, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ। এই তিনটা ঘটনা ঘটে আলো যখন কোনো মাধ্যম বা তলে আপতিত হয়। তো আমরা দ্বিতীয়টা নিয়ে কথা বলবো এখন, প্রতিসরণ। যদি দুইটা মাধ্যমের বিভেদ তলে, আমি মাধ্যমটা এঁকে ফেলি, এইটা হচ্ছে আমার বিভেদ তল, এইটা হচ্ছে অভিলম্ব। যদি আলো তীর্যকভাবে আপতিত হয় তাহলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময়, অর্থাৎ এইটা হচ্ছে ১ নাম্বার মাধ্যম, এইটা হচ্ছে আমার ২ নাম্বার মাধ্যম। প্রথম মাধ্যম থেকে আলো মনে করেন হচ্ছে এভাবে পড়লো। তো দ্বিতীয় মাধ্যমে যখন আলো প্রবেশ করবে তখন এই রশ্মির দিকটা পরিবর্তিত হয়, অর্থাৎ একদম স্ট্রেইট লাইন বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু সে স্ট্রেইট লাইন বরাবর যাবে না। অর্থাৎ হয় ডানে বাঁকিয়ে যাবে না হলে বামে বাঁকিয়ে যাবে, যে কোনো একটা দিক বাঁকিয়ে যাবে। যদি প্রথম মাধ্যমটা ঘন হয় এবং দ্বিতীয় মাধ্যমটা হালকা মাধ্যম হয় তাহলে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় বিভেদ তলের দিকে বেঁকে আসে। খেয়াল করবেন, এখানে আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। ঘন মাধ্যম এবং হালকা মাধ্যমের ক্ষেত্রে আই গ্রেটার দেন আর। ঠিক আছে? আর যদি এরকম হতো প্রথম মাধ্যমটা হালকা দ্বিতীয় মাধ্যমটা ঘন, তাহলে আলো পড়ে এই অবিলম্ব যেটা ছিল, এই যে অবিলম্বটা, অবিলম্ব থেকে আরো দূরে সরে যেত। ঠিক আছে? অর্থাৎ এই ক্ষেত্রে আর এর মানটা আই এর থেকে বড় হয়ে যায়। তো দুইটা পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। ঘন থেকে হালকায় আসলে বিভেদ তলের দিকে সরে আসে অবিলম্বের দিকে, আর হালকা থেকে ঘনতে গেলে দূরে সরে যায়। ঠিক আছে? ১ মিনিট। জাস্ট এ মিনিট, আমি একটু এডিট করে দেই। জিনিসটা আসলে উল্টা হয়ে গেছে। ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে মুছে দিলাম। আমি এখন আবার লিখে দিচ্ছি। প্রথম মাধ্যমটা যদি হালকা হয়, দ্বিতীয় মাধ্যমটা যদি ঘন হয়, তাহলে এই কাহিনীটা ঘটবে। প্রথম মাধ্যমটা যদি ঘন হয়, দ্বিতীয় মাধ্যমটা যদি হালকা হয়, তাহলে এই কাহিনীটা ঘটবে। ঠিক আছে? সো পাশের ছবিটা একটু খেয়াল করেন ভালো করে। এই ছবিটায় কি বোঝানো হয়েছে? আপনি মাছ মারতে নেমেছেন, মাছকে আপনি পানির উপর থেকে দেখতে পারলেন যে মাছটা এই অবস্থানে আছে। ঠিক আছে? তো এই অবস্থানে থাকার কারণে আপনি কোষটা ওই বরাবর থ্রো করলেন, কিন্তু দেখলেন যে মাছটা আসলে ওখানে নাই, কোষটা মাছের পাশ দিয়ে সরে গেছে। এটা আসলে হচ্ছে আলোর প্রতিসরণের কারণে হয়। পানি হচ্ছে একটা ঘন মাধ্যম। ঠিক আছে? আর বাতাস হচ্ছে একটা হালকা মাধ্যম। সো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আলো আসে তখন কিন্তু বিভেদ তল থেকে আরো দূরে সরে যায় অভিলম্ব থেকে। তো এই কারণে কিন্তু মাছের আপাত অবস্থানটা আপনাকে বুঝে নিতে হবে। তো এই কারণে কিন্তু আমাদের সমস্যা হয় এই টাইপের। আবার মনে করেন যখন একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে পানি দিলাম আমি, পানি দেওয়ার পরে একটা চামচ দিয়ে রাখলাম মনে করেন, সেই চামচটা কিন্তু এই যে এখান থেকে তারপরে পাকা লাগে, মনে হয় যেন এখানে আছে বা এই বরাবর আছে। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আপনার প্রতিসরণের বাহ্যিক উদাহরণ। বা আপনি একটা গ্লাসের নিচে পানি রেখে যদি কয়েন রাখেন এবং এই কোণা দিয়ে কয়েনটা দেখতে থাকেন, তখনও কিন্তু আপনার কয়েনটার আপাত অবস্থানটা পরিবর্তিত মনে হবে। তো সবগুলোই হচ্ছে আপনার প্রতিসরণের বাহ্যিক উদাহরণ। সো প্রতিফলন প্রতিসরণ গেল। শোষণ নিয়ে কথা বেশি বলবো না। আলো হচ্ছে বিভিন্ন মাধ্যমে শোষিত হয়।
কোনো মাধ্যমে বেশি শোষিত হয়, কোনো মাধ্যমে কম শোষিত হয়। কাপড়ের উপর আলো পড়ে, সেই কাপড়ও কিন্তু কিছু আলো শোষণ করে নেয়। মনে করেন হচ্ছে কালো কাপড়ের উপর যখন আলো পড়ে, এই কালো কাপড়টা কিন্তু কালো রং বাদে বাকি সব রং শোষণ করে দেয়। অনলি কালো রংটা রিফ্লেক্ট করে। এই কারণে হচ্ছে আমরা কালো রংটা দেখতে পাই। ঠিক আছে? তো এটা হচ্ছে শোষণের একটা নিয়ম। আলোর আরেকটা উদাহরণ নিয়ে আমরা কথা বলব বা আপনার প্র্যাকটিক্যাল উদাহরণ, সেটা হচ্ছে আপনার আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করার আগে ঘন মাধ্যম এবং হালকা মাধ্যমের কথাটা আরেকবার আমরা একটু রিপিট করব। এইটা হচ্ছে আমার একটা বিভেদ তল, এইটা হচ্ছে আমার লম্ব, ঠিক আছে? এইটা হচ্ছে ঘন মাধ্যম, এইটা হচ্ছে হালকা মাধ্যম। ক্লিয়ার? আমরা এখন শুরু করি। মনে করেন আলো প্রতিসরিত হচ্ছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। মনে করেন এখানে এসে পড়লো। পড়ার পরে নিয়ম কি? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তো স্বাভাবিক এই বরাবর সরে গেল। এইটা হচ্ছে আমার আই, এইটা হচ্ছে আমার আর। ভালো কথা। তো আমি এক কাজ করলাম কি? আপতন কোণের মানটা আরেকটু বাড়িয়ে দিলাম। মানে আরেকটু দূর থেকে আলোটাকে ফেললাম বড় অ্যাঙ্গেলে। তো এই প্রতিসরিত যে রশ্মিটা সেটা আরেকটু দূরে সরে যাবে। এটা R1 দেই, এটা R2 দেই। এটা I1, এটা I2। এরপর আমি কি করলাম? আপতন কোণটাকে আরেকটু বৃদ্ধি করে দিলাম। I3। তখন দেখলাম প্রতিসরিত রশ্মিটা এই বিভেদ তল ঘেঁষে যাচ্ছে। ভালো করে একটু খেয়াল করি, এটা হচ্ছে R3। বিভেদ তল ঘেঁষে যাচ্ছে। সো এখানে একটা নতুন আমরা কোণের মান শিখবো, সেটা হচ্ছে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সংকট কোণটা হচ্ছে আপতন কোণের ওই মান যে মানের জন্য প্রতিসরিত রশ্মি দুই মাধ্যমের এই যে বিভেদ তলটা আছে সেই তল ঘেঁষে যায়। অর্থাৎ এখানে সংকট কোণের মান কিন্তু হচ্ছে আপনার I3, এটাই হচ্ছে আপনার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে? আশা করি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বুঝতে পেরেছেন। আপতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যাবে সেটাই হচ্ছে আপনার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাথে এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সম্পর্কটা কি? আছে, সম্পর্ক আছে। আমি যদি আলোক রশ্মির আপতনের মানটা আরেকটু বাড়িয়ে দিই, মনে করেন এই আরো বড় করে ফেলছি, এটা দিলাম I4, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে কি হবে জানেন? তাহলে হচ্ছে যখন আলোক রশ্মি সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় মানের কোণে আপতিত হয়, তখন ওই বিভেদ তল ঘেঁষে তো আরো ভিতরের দিকে চলে আসার কথা। সেই সূত্র অনুযায়ী আলো করে কি আর প্রতিসরিত হতে পারে না। ওই ঘন মাধ্যমের ভিতরেই প্রতিফলনের পূর্ণ সূত্র মেনে, আবারও বলছি, প্রতিফলনের পূর্ণ সূত্র মেনে আবার ওই ঘন মাধ্যমে ফেরত আসে। ঠিক আছে? এইটাকেই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলে। ক্লিয়ার হয়েছে আশা করি? সংকট কোণের থেকে বড় মানের কোণে পড়বে, তখন আর বিভেদ তল না, বিভেদ তল থেকে আরো নিচের দিকে চলে আসবে, এসে ওই ঘন মাধ্যমে আবার প্রতিফলিত হবে। এটাকেই বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কয়েকটি উদাহরণ আমরা দেই। নাম্বার 1 উদাহরণ হচ্ছে আপনার ফাইবার, অপটিক্যাল ফাইবার, যেটা সরু কাচের নল এরকম লম্বা লম্বা করে চলে যায়। অপটিক্যাল ফাইবারে কি হয় জানেন? অপটিক্যাল ফাইবারে হচ্ছে এই প্রান্ত থেকে আলো ফেলা হয়। আলো ফেলার কারণে এই যে কাঁচ দিয়ে তৈরি করা হয় অপটিক্যাল ফাইবারের যে বহির যে আবরণীটা, এখানে ৩টা কাচের আবরণ থাকে। সো এই ৩ কাচের মধ্যে কোনটা ঘন কোনটা হালকা থাকে এবং বাইরে তো বাতাস আসছেই। তো এই আলোক রশ্মিটা তখন কি করে এমন কোণে আপতিত হয় যে তখন সে হচ্ছে আর ওই প্রতিসরিত হতে পারে না, বাতাসে যেতে পারে না। সে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের সূত্র মেনে এখানে প্রতিফলিত হয়। এখানেও আবার এমন কোণে পড়ে, সেখানেও আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, আবার এখানে চলে যায়। এখানেও আবার এমন অ্যাঙ্গেলে পড়ে, সে আবার এখানে চলে আসে। এরকম করতে করতে আলো একসময় এই প্রান্ত থেকে বাইরে চলে আসে। এবং এটা সব থেকে ফাস্টেস্ট মিডিয়াম আলোর পরিবহনের জন্য। বা অন্যান্য যে কোনো ইন্টারনেট বলেন বা ব্রডব্যান্ড বলেন, এখন কিন্তু অপটিক্যাল ফাইবার ইউজ করা হচ্ছে। ঠিক আছে? আর আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের আরেকটা উদাহরণ হচ্ছে আমাদের এই পাশের ছবি, মরীচিকা। মরুভূমিতে যখন কোনো তৃষ্ণার্ত ব্যক্তি বা পথিক যখন হেঁটে হেঁটে যায়, তখন তার কাছে কিন্তু মরীচিকা সে দেখতে পায়। কেন দেখতে পায় সেটা বলি। আলোর মরুভূমিতে মরুভূমিতে কি হয়? উপর থেকে সূর্যের কড়া আলোটা পড়ে থাকে। যখন ভূমিতে কড়া আলোটা পড়ে, এই তাপ ভূমি থেকে বিকিরিত হয় এবং এই ভূমির কাছের যে অংশগুলা, বায়ুর যে স্তরগুলা, সেগুলা বেশি উত্তপ্ত হয়। সেগুলা বেশি উত্তপ্ত হয়। কিন্তু অপেক্ষাকৃতভাবে উপরের দিকে যে বায়ুর স্তরগুলো আছে, ছোট ছোট স্তর, সেই স্তরগুলো একটু কম উত্তপ্ত হয়। ঠিক আছে?
তো বেশি উত্তপ্ত হওয়ার কারণে আলো যখন এই উপর থেকে এই ঘনতে পড়তে থাকে, ঘনমাধ্যমে হালকা থেকে ঘনমাধ্যমের দিকে আসতে থাকে, তখন হচ্ছে আলোর এই প্রতিসরণ যেটা পূর্ণ অপতন প্রতিফলন, সেভাবে একসময় আলো বাঁকিয়ে, বাঁকিয়ে আবার সেই ঘনমাধ্যমেই ব্যাক করে। ঠিক আছে? এই ঘনমাধ্যমে ব্যাক করে আপনার চোখে এসে পড়ে। কিন্তু আপনি কি দেখছেন? এই বরাবর আলোক রশ্মি আপনার চোখে এসেছে। আপনি দেখবেন হচ্ছে এই বরাবর হচ্ছে গাছের মাথাটা রয়েছে। তার মানে আপনি একটা রিফ্লেকশন দেখতে পাবেন মাটিতে। আপনার কাছে মনে হবে ওই জায়গাটায় নিশ্চয়ই কোনো পানি আছে, যার কারণে হচ্ছে এই গাছটার আমি রিফ্লেকশন দেখতে পাচ্ছি। তো এই কারণে হচ্ছে মরুভূমিতে পথচারী বা পথিকরা এই মরীচিকা বা দৃষ্টি বিভ্রমের শিকার হয়। আরেকটি বাস্তব উদাহরণ আছে, সেটা হচ্ছে পিচ ঢালা পথ। গ্রীষ্মকালে পিচ ঢালা পথকে দেখতে অনেকটা ভিজা, ভিজা লাগে। ঠিক আছে? মনে হয় যেন কেউ যেন পানি ফেলে রেখেছে। সেটাও ভাই একই কারণ। ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো আসতে, আসতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় এবং আমাদের চোখে এসে মনে হয় হচ্ছে ওইটা ভিজা হিসেবে আছে। ঠিক আছে? সো আশা করি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ক্লিয়ার হয়েছে। পরের টপিকস হচ্ছে আমাদের আলোর বিক্ষেপণ। বিক্ষেপণের কথা অলরেডি আমি বলে ফেলেছি। নীল আলোর বিক্ষেপণটা সবথেকে বেশি হয় বলে আকাশ এবং সমুদ্র নীল দেখায়। ঠিক আছে? একজন বলেছেন, ভাই রিপিট প্লিজ। ভাই রিপিট করার কোনো প্রয়োজনই হবে না। আমাদের এই রেকর্ডটা আপনার আইডিতে থেকে যাবে। আপনি যেকোনো সময় এই রেকর্ডটা আবার প্লে করে শুনতে পারবেন এবং পিডিএফ ও থাকবে। সো প্লিজ রিপিট করার দরকার হবে না আশা করি। ঠিক আছে? আপনারা আইডি রেকর্ড পরে শুনতে পারবেন। ওকে, পরের স্লাইডে আসি। আলোর বিচ্ছুরণ। এইটা একটা মজার জিনিস ভাই। আলোর বিচ্ছুরণটা একটা মজার জিনিস। আসেন আলোর বিচ্ছুরণ নিয়ে কথা বলি। সূর্যের মধ্যে কয়টা আলো আছে? কয় বর্ণের? আমরা আগেই বলেছি ৭ টি বর্ণের আলো আছে। কিন্তু সূর্যের আলোকে নরমালি কিরকম লাগে দেখতে? সাদা লাগে। তার মানে ৭ টি বর্ণ মিলে সাদা বর্ণ তৈরি হয়েছে, তাই না? তো সূর্যের আলোকে আমরা যদি কোন একটা প্রিজমের মধ্য দিয়ে পাঠিয়ে দেই, তাহলে প্রিজম কি করে? ওই সূর্যের সাদা আলোকে বিশ্লিষ্ট করে। তখন আলোটা বিচ্ছুরিত হয়। এটাকে ডিসপারশন বলা হয়। ডিসপারশন অফ লাইট। আলোটা বিচ্ছুরিত হয়ে ওই যে ৭ টা বর্ণের আলো আছে, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, আসমানি এবং বেগুনি। সবগুলা বর্ণ তখন এখানে যদি কোন পর্দা রেখে দেই আমি, সেই পর্দায় এই সুন্দর একটা ব্যান্ড দেখা যায়। আলোর ব্যান্ড বলা হয় এটাকে। তো এই কাজটা ১ম এ হচ্ছে বিজ্ঞানী নিউটন সর্বপ্রথম করেছিলেন। তিনি হচ্ছেন একটি সরু ছিদ্রের মাধ্যমে, মনে করেন হচ্ছে এই হচ্ছে আমার একটা পর্দা বা জানালা ছিল। জানালার মধ্যে দিয়ে সূর্যের আলো আসছে। সরু একটা ছিদ্রের মধ্য দিয়ে সূর্যের আলোটা প্রবেশ করতে দেওয়া হলো। প্রবেশ করতে দেওয়ার পরে এই পথে একটা প্রিজম রাখা হয়েছিল এবং এই পাশে একটা পর্দা ছিল। এই পর্দায় তখন প্রিজমের মধ্যে দিয়ে আলো গিয়ে ৭ টি বর্ণের একটা ব্যান্ড তৈরি করেছিল। ঠিক আছে? এই ব্যান্ডটাই হচ্ছে আপনার আলোক বর্ণালী বা বিচ্ছুরণ ব্যান্ড। সো এই বিচ্ছুরণের কয়েকটা বাস্তব উদাহরণ আমরা দেখব, যার মধ্যে ডান পাশে একটা উদাহরণ দেওয়া আছে রংধনু বা রেইনবো। রংধনু কেন হয়? রংধনু হচ্ছে যখন আকাশে এক পশলা বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশটা হঠাৎ করে পরিষ্কার হয়ে যায় এবং আবার সূর্যও দেখা দেয়, তখনই হচ্ছে রংধনু দেখা যায়। ঠিক আছে? তো কি কাহিনী হয় সেটা একটু বলি। বৃষ্টি হওয়ার পরে আমাদের বায়ুমণ্ডলে কিন্তু ছোট, ছোট এরকম পানির কণা ভেসে বেড়ায়। কারণ এক পশলা বৃষ্টি হয়ে গেছে, ছোট, ছোট পানির কণা কিন্তু ভেসে থাকতেই পারে। তো যখন আবার এই সূর্যটা ওঠে, সূর্যের আলো এসে এই পানির কণার উপর আপতিত হয়। তো যখন এই ছোট, ছোট পানির কণা, এটাকে একটু বড় করে দেখাই। এই পানির কণাগুলা যখন সূর্যের আলো পড়ে, এই পানির কণাগুলা প্রিজমের মতো কাজ করে। অর্থাৎ এই সাদা আলোটা সূর্যের, তারা ৭ টা বর্ণে বিশ্লিষ্ট করে দেয়। এবং তখন হয় কি, এই সূর্য যে প্রান্তে আছে অর্থাৎ পূর্ব দিকে বা পশ্চিম দিকে যেদিকেই থাকুক না কেন, তার বিপরীত প্রান্তে আকাশে আমরা সুন্দরভাবে এরকম একটা রংধনু দেখতে পাই। ৭ টা রঙের ব্যান্ড এরকম করে থাকে। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? সো ছোট, ছোট পানির কণাগুলো আসলে প্রিজমের মতো কাজ করে এবং এই প্রিজমের মাধ্যমেই আমরা হচ্ছে আলোর বিচ্ছুরণ ঘটে এবং আমরা রংধনু দেখতে পাই। তো আশা করি আলোর বিচ্ছুরণটা ক্লিয়ার হয়েছে। আমরা এখানে একটু ১ মিনিটের ব্রেক দিব। ব্রেকের পরে আমরা আবার শুরু করব। সবাই একটু চিয়ার আপ হন। ঠিক আছে? যেগুলো পড়ালাম একটু ব্রেইনস্টর্মিং করেন। ১ মিনিট পর আবার কথা হবে।
সবাইকে আবারও স্বাগতম। সবাই নিশ্চয়ই আশা করি সাথে আছেন। এতক্ষণ চ্যাট বক্স দেখছিলাম। কিছু কোশ্চেন করেছেন। একজন বলেছেন ভাইয়া প্রিজম কি? ভাইয়া প্রিজম নিয়ে কথা বলবো আমরা। ইনশাআল্লাহ পরের ইসে পাবেন, স্লাইডের মধ্যে পাবেন। একজন বলেছেন তাহলে ভাইয়া সবসময় বৃষ্টির পর রেইনবো দেখা যায় না কেন? এটা ভাই ডিপেন্ড করবে হচ্ছে বৃষ্টি কি পরিমাণ হয়েছে এবং বাতাসে তখন কি পরিমাণ জলীয় বাষ্পের কণা বিদ্যমান। ঠিক আছে? কোন কারণে যদি জলীয় বাষ্পের কণাগুলা কম থাকে বা বৃষ্টির ফোঁটার যে ছোট, ছোট কণাগুলা না থাকে তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাবো না। একজন বললেন, "ভাইয়া যা পড়ানো হচ্ছে এগুলো কি এনাফ নাকি আরো ডিপ করতে হবে?" ভাইয়া এটা সম্পূর্ণ আপনার উপর। আমরা আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকেও পড়তে পারেন এবং সর্বোপরি আমাদের প্রিপারেশন বুকটা যদি একটু ফলো করেন এবং সাথে হচ্ছে ৯ম-১০ম শ্রেণীর বিজ্ঞান বই। ঠিক আছে? বিজ্ঞান বই বলতে হচ্ছে একটা আর্টস কমার্সদের জন্য একটা নরমাল কমন বই আছে, সাধারণ বিজ্ঞান। ওই বইটার কথা বলছি। ওই বইটা একটু ভালো করে ফলো করবেন এবং সাথে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে ৩ টা বই আছে সায়েন্সদের জন্য, ওই বইগুলো একটু কালেক্ট করবেন। কিন্তু সব পড়বেন না। ওখান থেকে হচ্ছে আপনার বিসিএস এর যে টপিকস গুলো আছে সেই টপিকস ধরে ধরে একটু ডিটেইলস পড়তে পারেন ওখান থেকে। আর সব থেকে সব রোগের মহা ঔষধ আমাদের গুগল কিন্তু আছেই। গুগল চাইলে আপনি অনেক কিছু পড়তে পারেন ডিটেইলসে যেয়ে। যদি আপনার হাতে সময় থাকে অবশ্যই। ঠিক আছে? এখানে বিজ্ঞানের একটা এমসিকিউ তেও ১ মার্ক, আবার ওখানে সংবিধান থেকে একটা এমসিকিউ পড়লেও কিন্তু ১ মার্ক। আবার যদি আপনি ম্যাথ সলভ করেন একটা ১ মিনিট ধরে ম্যাথ সলভ করলেও কিন্তু এখানে ১ নাম্বারই পাবেন। ঠিক আছে? সব প্রশ্নের মান সমান। সো কোথায় কি পরিমাণ সময় দিবেন, কোথায় কতটুকু ডিপে যাবেন এটা সম্পূর্ণ আপনার উপর। বাট কিছুটা গাইডলাইন অবশ্যই আমরা দিয়ে দিব। সো আশা করি আজকের লেকচারে স্লাইডে যে জিনিসগুলো আছে এগুলো মোর দ্যান এনাফ, বাট আমি তো এগুলো সামারি করে পড়াচ্ছি, ডিটেলস বলছি। কিন্তু এগুলো আমাদের প্রিপারেশন বুক প্লাস নবম দশম শ্রেণীর বই থেকেও আরো ডিটেলস পড়তে হবে। আচ্ছা, কে দেখি নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান। হ্যাঁ ভাই, বিওরি থেকে যে কোশ্চেনটা আসছিল ওইটা নবম দশম শ্রেণীর বইতে ছিল কিনা ভাই একটু দেখতে হবে। কেমিস্ট্রি বইটা আপনি দেখতে পারেন, রসায়ন বইতে হয়তো আছে। ঠিক আছে? রেইনবো রাউন্ড দেখায় কেন ভাইয়া? রেইনবো হচ্ছে রাউন্ড দেখায় না, রেইনবো কিন্তু একটা বড় একটা অংশ পোর্শন জুড়ে হচ্ছে। ঠিক আছে? আপনার রেইনবো কি হচ্ছে? আমরা যখন আকাশে উঠে ছাদের দিকে তাকাই, সরি ছাদে উঠে আকাশের দিকে তাকাই, তখন কি দেখি? পৃথিবীটাকে কি মনে হয়? আকাশটাকে কি মনে হয়? একটা গম্বুজের মতো মনে হয় না? যে একটা গোল বৃত্তাকার গম্বুজের মতো আমার মাথার উপর ছেয়ে আছে। দ্যাটস ওয়াই এই শেপের কারণে রংধনুকেও আপনার ওরকম শেপের মতো লাগে, বৃত্তাকার লাগে। ঠিক আছে? এছাড়া অন্য কোনো কারণ নাই। ওকে, আমরা স্লাইডে চলে আসলাম। প্রিজম নিয়ে কথা বলি। দুইটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলা হয়। প্রিজম হচ্ছে ২-৩ রকমের প্রিজম আছে। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, কিছু প্রিজম আছে রেক্টাঙ্গুলার রাইট, কিছু আছে ট্রায়াঙ্গুলার রাইট প্রিজম। এই ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার রাইট প্রিজম। এই প্রিজমে কি হয়? এই প্রিজমে হচ্ছে আপনার ৩ টা, এই একটা, এই একটা, ঠিক আছে? ২ টা থাকে হচ্ছে আপনার ত্রিভুজ, ২ টা থাকে ট্রায়াঙ্গেল। তলের কথা বলছি ভাই। এই একটা তল, এই একটা তল। আর এই যে উপরের তল, এই যে একটা এই সাইডের একটা তল, আবার এই যে এই সাইডের একটা তল, এই ৩ টা থাকে হচ্ছে আপনার আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার। ঠিক আছে? সরি, আমরা আবার একটু শুরু করব। হ্যাঁ, এই ৩ টা তল থাকে হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার। সো এই তলের উপর যখন আলো পড়ে এটা অটোমেটিক একটা আলোকে বিচ্ছুরিত করে ফেলে এবং এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে তৈরি করা হয় যার কারণে আলো বিচ্ছুরিত হয়। ঠিক আছে? প্রিজম হচ্ছে মোটামুটি এইটুকু পড়লে এনাফ, এর বেশি কিছু জানার দরকার নাই। লেজারটা একটু ভালো করে জানতে হবে। লেজার কে আবিষ্কার করেন? হ্যারল্ড মাইম্যান। এটা এমসিকিউ তে মাঝে মধ্যে এসেছে ১৯৬০ সালে। লেজার একবর্ণীয় আলো এবং লেজারের আলো হচ্ছে জাস্ট একটা বর্ণ থাকবে। সবুজ হলে শুধু সবুজ, লাল হলে শুধু লাল, নীল হলে শুধু নীল। ঠিক আছে? অন্য কোনো বর্ণের আলো এখানে থাকবে না। লেজারের পূর্ণরূপটা একটু শিখতে হবে। লেজারের পূর্ণরূপটা হচ্ছে লাইট অ্যামপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, এরকম কিছু একটা যতদূর মনে আছে আমার। ঠিক আছে? পূর্ণরূপটা ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই। এখন অনেক কিছু বাকি আছে আমাদের। দর্পণ নিয়ে একটু কথা বলি। আলো নিয়ে যেহেতু এত কথা হলো, এখন আমরা একটু দর্পণ নিয়েও কথা বলি। একজন বলেছেন আজান দিচ্ছে। ভাই আমার এখানে এখন আজান দিচ্ছে না। আজান দিলে আমি অবশ্যই এটা ব্রেক দিব। ঠিক আছে? দর্পণ। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটাকেই দর্পণ বলে। আমরা বাসা বাড়িতে আয়না ব্যবহার করি, সাজগুজ করতে গেলে আপুরা আয়না ব্যবহার করেন, চুল আঁচড়াতে গেলেও সবাই আয়না ব্যবহার করেন। সো এই আয়না যেটা, সেটা আসলে একটা সমতল দর্পণ। আয়না হচ্ছে একটা সমতল দর্পণ, মিরর।
আমরা তো আয়না বলি, কিন্তু এটার আসল নাম হচ্ছে সমতল দর্পণ। তো সমতল দর্পণে কি হয়? সমতল দর্পণে আপনি মনে করেন এইখানে দাঁড়িয়ে আছেন, যে দূরত্বে দাঁড়াবেন প্রতিবিম্ব গঠিত হবে সেই দূরত্বে। ঠিক আছে? অর্থাৎ এখানে প্রতিটা দূরত্ব হচ্ছে সমান। ঠিক আছে? সমতল দর্পণ সম্পর্কে আশা করি খুব একটা বলতে হবে না, কারণ সবাই এটার সাথে accustomed to। গলীয় দর্পণ বলে একটা টপিকস আছে। সেটা হচ্ছে ২ ধরনের গলীয় দর্পণ আছে। গলীয় দর্পণ হচ্ছে মনে করেন গোল আকার। সেই গোল আকার কোনো কিছুর উপর যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, অর্থাৎ এখানে আলো পড়লো, সেখান থেকে আলো প্রতিফলিত হচ্ছে। এখানে পড়লো, প্রতিফলিত হচ্ছে। সেটাই হচ্ছে আপনার গলীয় দর্পণ। গলীয় দর্পণটা ২ রকম হয়। ২ রকম হয়, দেখেন কিভাবে ২ রকম হয়। মনে করেন এটাকে কেটে ফেললাম আমি। কেটে অর্ধেকটা নিলাম। এই অর্ধেকটাকে এই পাশে নিয়ে আসি। এই অর্ধেকটা এখন কিরকম আছে? এরকম আছে, তাই না? তো মনে করেন এই অর্ধেকটার এই পিছন সাইডে আমি পাড়া লাগিয়ে দিয়েছি। পাড়া মানে বুঝেন তো ভাই? প্রলেপ। সমতল দর্পণেরও কিন্তু এক সাইডে প্রলেপ লাগানো থাকে। যার কারণ হচ্ছে আপনি বিম্ব দেখতে পান। প্রলেপ না লাগাইলে কিন্তু জীবনেও আপনি বিম্ব দেখতে পাবেন না। এটাকে পাড়া লাগানো বলা হয়। ঠিক আছে? পাড়া লাগানো বলা হয়। তো এই পাশে পাড়া লাগিয়ে দিলাম। তাহলে কি হবে? আলো হচ্ছে এর উত্তল যে পৃষ্ঠটা, এটা তো উত্তল পৃষ্ঠ। উত্তল পৃষ্ঠে আলো পড়ে প্রতিফলিত হয় আবার। তো এই দর্পণটাকে বলা হচ্ছে আপনার উত্তল দর্পণ। আর যদি এই কাটা অংশটাকে এই পাশে আবার নিয়ে আসি, মনে করেন এরকম আছে। আমি এর উত্তল পৃষ্ঠে পাড়া লাগিয়ে দিলাম। তাহলে এই যে অবতল পৃষ্ঠে আলো পড়ে সেখান থেকে প্রতিফলিত হয়। এখানে আলো পড়লো, প্রতিফলিত হইলো। এইটা হচ্ছে আপনার অবতল দর্পণ। আশা করি ছবি ২ টা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? উত্তল দর্পণ আর অবতল দর্পণ খুব বেশি রিলেট করার দরকার নাই। দর্পণের ২-৩ টা সূত্র মাঝে মধ্যে আসে। সেটা হচ্ছে 1/v + 1/u = 1/f। আরেকটা আছে f = r/2। ২ টা সূত্র চাইলে দেখে রাখতে পারেন, বাট মুখস্থ করার আসলে খুব একটা প্রয়োজনীয়তা নাই। কারণ কোন বিসিএস এখনো পর্যন্ত দর্পণের কোন ম্যাথ দেয়নি। ঠিক আছে? কোন দর্পণের ম্যাথ এখনো পর্যন্ত আসেনি। তবুও আপনাদের জন্য সূত্র ২ টা একটু ব্যাখ্যা করে দেই। মনে করেন হচ্ছে f টা হচ্ছে আপনার ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বের মান দেওয়া থাকবে। ফোকাস দূরত্ব কি ভাই দয়া করে জিজ্ঞেস করেন না, তাহলে ভাই পুরো দর্পণই পড়াতে হবে আজকে সারাদিন। দর্পণে এত কিছু লাগে না। জাস্ট মেইন টপিকস বা বটম লাইন গুলো আমাদের জানতে হবে। এফ ফোকাস দূরত্ব, যে কোনো দর্পণের ফোকাস দূরত্ব থাকে। সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত বলতে পারবেন? সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? চ্যাট বক্সে লেখেন, আমি একটু দেখবো। বাহ, আপনারা তো জানেন। 25 সেন্টিমিটার কেন দিয়েছেন আপু? আপনি তো ভুল লিখলেন। 25 সেন্টিমিটার না রে ভাই। হ্যাঁ, এটা হচ্ছে অসীম। থ্যাংক ইউ। আর লিখেন না ভাই। সমতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে আপনার ইনফিনিটি, অর্থাৎ অসীম। এটা মাঝে মধ্যে এমসিকিউ তে আসছে, মনে হয় প্রিভিয়াস একটা বিসিএস এর কোশ্চেনে এসেছিল। আর অন্যান্য দর্পণ যেমন উত্তল দর্পণ বলেন বা অবতল দর্পণ বলেন, তাদের নির্দিষ্ট একটা ফোকাস দূরত্ব থাকে। ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব দর্পণ থেকে, লক্ষ্যবস্তুর দূরত্ব দর্পণ থেকে। আর ভি হচ্ছে বিম্বের দূরত্ব দর্পণ থেকে। ঠিক আছে? সো কোন একটা দুইটা যদি দিয়ে দেয়, আরেকটা আমরা চাইলে এই সূত্র থেকে বের করতে পারি। ঠিক আছে? আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব, তো আগেই বলেছি। আরটা হচ্ছে এই যে গোলীয় দর্পণটা নিয়েছিলাম না, যে গোলক থেকে কেটে নিয়েছি না, সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে? সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আপনার আর। ফোকাস দূরত্ব হয় r/2 অল টাইম। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে আসি। আমাদের মেইন যে কাজটা করতে হবে এখান থেকে, সেটা হচ্ছে দর্পণের ব্যবহারগুলো ভালো করে পড়তে হবে, কারণ দর্পণের ব্যবহারটা সবসময় এমসিকিউ তে আসে। উত্তল দর্পণ বা অপসারী দর্পণ এবং অবতল দর্পণ বা অভিসারী দর্পণ, এদের ব্যবহারগুলো কি আমরা একটু দেখি। উত্তল দর্পণ কোথায় কোথায় কাজে লাগে? অনুবীক্ষণ যন্ত্রে কাজে লাগে, কারণ অনুবীক্ষণ যন্ত্রে আসলে জিনিসটা বড় করে দেখানো হয়। গাড়ির হেডলাইটে লাগে, কারণ হেডলাইট থেকে যখন আলো ছড়িয়ে পড়বে, ঠিক আছে, আলো ছড়িয়ে পড়তে হচ্ছে আপনার এই উত্তল দর্পণ প্রয়োজন হয়। ক্যামেরাতে প্রয়োজন হয়, চশমাতেও উত্তল দর্পণ ব্যবহৃত হয়। আগুন জ্বালাতে গেলে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। কিভাবে? সূর্যের আলো এই উত্তল দর্পণের উপর ফেলতে হবে। আলোটা পড়ে একটা নির্দিষ্ট বস্তুর উপর পড়লে ওখানে উত্তপ্ত হতে হতে একসময় আগুন জ্বলে উঠবে। ঠিক আছে? এই হচ্ছে এগুলোর ব্যবহার মোটামুটি। আর অবতল দর্পণ কি হয়? এই যে আপুদের কথা বলেছি, রূপচর্চায় যারা পার্লারে গিয়ে সাজেন, পার্লারে যে ছোট ছোট আয়নাগুলো আছে, এগুলো কিন্তু সব অবতল দর্পণ। ঠিক আছে? নবদূরবীক্ষণে অবতল দর্পণ ইউজ করা হয়। দূরের কোনো জিনিস ছোট করে চোখে আনার জন্য অবতল দর্পণ ইউজ হয়। নাক কান গলার চিকিৎসায় আপনি যখন নাক কান গলার ডাক্তারের কাছে যান বা ডেন্টিস্টের কাছে যান, তারাও কিন্তু অবতল দর্পণ ব্যবহার করেন। সো আশা করি দর্পণের ব্যবহারটা ভিভিআই অ্যানোটেট করে দেই, এটা মুখস্থ করতে হবে মাস্ট। এবার আসি লেন্সের ব্যাপারে। লেন্সও হচ্ছে ভাই এই দর্পণের মতো আলোর প্রতিসরণের জন্য ব্যবহৃত হয়। দর্পণে হচ্ছে আলোর প্রতিফলন ঘটে,
এবং লেন্সে হচ্ছে আলোর প্রতিসরণ ঘটে। আলোর প্রতিসরণ ঘটে হচ্ছে লেন্সে। ওকে, লেন্স কিভাবে আসে দেখেন। মনে করেন ২ টা বৃত্ত এরকম ভাবে পাশাপাশি আছে। এই পুরো অংশ আমরা বাদ দিয়ে দিলাম। এই অংশ আর এই অংশ বাদ দিয়ে দিলাম। এই যে মাঝের যে অংশটা আছে না? এটাই হচ্ছে উত্তল লেন্স। ঠিক আছে? এখানে আলো পড়বে, এখান দিয়ে আলো প্রতিসরিত হবে। আর অবতল লেন্সটা কেমন সেভাবে একটু বুঝাই। ২ টা বৃত্ত মনে করেন পাশাপাশি আছে। এই যে অংশটা, এই অংশটাই হচ্ছে আপনার অবতল লেন্স। অবতল লেন্সটা এভাবে প্রকাশ করা হয়। আলো পড়বে, প্রতিসরিত হবে। তো উত্তল লেন্সে কি হয় খেয়াল করেন, ব্যবহারটা আমরা আগে পড়ি। আতশী কাঁচ আগুন জ্বালানোর জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়। আপনারা যারা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে ছোটবেলায় মজা করতেন, ঠিক আছে? ম্যাগনিফাইং গ্লাস নিয়ে কিন্তু আমরাও মজা করছি। কিরকম? ম্যাগনিফাইং গ্লাস নিয়ে এই ছোট, ছোট পিঁপড়া যখন মাটিতে ঘোরাফেরা করতো বা ছোট কাগজের টুকরা নিয়ে এই সূর্যের আলোটা এর উপর ধরতাম। সূর্যের আলো এখানে এসে প্রতিসরিত হয়ে এর উপর পড়তো। একসময় কাগজে আগুন ধরে যেত বা পিঁপড়াটা মারা যেত। এরকম মজা অনেকেই করছি আমরা ছোটবেলায়। ঠিক আছে? ক্যামেরা, চশমাতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। চশমা যারা বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, যাদের আসলে দীর্ঘ দৃষ্টি ত্রুটি হয়েছে, তাদের জন্য আসলে উত্তল লেন্স ব্যবহার করা হয়। তারা হচ্ছে রিডিং গ্লাস হিসেবে উত্তল লেন্স ব্যবহার করে। বিবর্ধক কাঁচ, অনুবীক্ষণ যন্ত্রে উত্তল লেন্স ব্যবহৃত হয়। অবতল লেন্স ব্যবহৃত হয় দেখেন কোথায়, কোথায়? চশমাতে ব্যবহৃত হয়। আমরা যারা একটু ইয়াং এজড আছি, টিন এজ টাইপের বা বয়স কম ৩০-৩৫ এর মধ্যে, তাদের ক্ষেত্রে আসলে চশমার জন্য অবতল লেন্স ব্যবহৃত হয়। গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রে অবতল লেন্স ব্যবহৃত হয়। সিনেমাস্কোপ যে প্রজেক্টর, সেটাতেও অবতল লেন্স ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে গাড়ির যে হেডলাইট, সরি হেডলাইট না, সাইড যে রিয়ার যে উইন্ডো গুলো আছে, এই যে গাড়ির সাইডে যে উইন্ডোটা থাকে রিয়ার ভিউ মিরর বলে। তো রিয়ার ভিউ মিররেও কিন্তু আপনার অবতল লেন্স ব্যবহার করা হয়। কারণ দূরের পিছনের যে গাড়িগুলো আছে সেগুলোকে ছোট করে এখানে দেখানো হয়। তো আশা করি লেন্স এবং দর্পণ মোটামুটি ক্লিয়ার ব্যবহারগুলা। এগুলাই মেইন পড়তে হবে। আরো যদি ডিটেইলস কিছু পড়তে চান আপনারা পড়তে পারেন। বাট লেন্সের জন্য ওই একই সূত্র 1/v + 1/u = 1/f। সো আলাদা করে আসলে কিছু বলার দরকার নেই। আপনাদের জন্য একটা পোল কোশ্চেন, আজকে প্রথম পোল কোশ্চেন লঞ্চ হবে। দ্রুত সবাই পোল কোশ্চেনটা অ্যান্সার করবেন, খুব বেশি সময় দিব না পোল কোশ্চেনের জন্য। ভাই চ্যাট বক্সে পোল কোশ্চেনের অ্যান্সার দিয়েন না। আপনারা কেউ চ্যাট বক্সে পোল কোশ্চেনের অ্যান্সার দিয়েন না। আপনাদের জন্য পোলে আছে, পোলে সাবমিট করেন, আমি দেখছি সব। ওকে ওকে ওকে, উত্তল অবতল নিয়েই দিচ্ছেন। ভাই জুমও দিয়েছেন একজন দেখি। বাহ, ঠিক আছে, আই হোপ পোলটা ক্লোজ করা যায়। অনেক অ্যান্সার পেয়েছি আমরা। শেয়ার শেয়ার করে দিলাম আপনাদের রেজাল্ট, আপনারা একটু দেখেন। এটার অ্যান্সার হবে ছিল অবতল লেন্স। আমি একটু আগেই বললাম, আগের স্লাইডেই এই প্রশ্নটা ছিল। ঠিক আছে, সরি, এটার অ্যান্সার হবে হচ্ছে আপনার অবতল লেন্স। এই যে আগের স্লাইডে আসি, দেখেন এখানে কিন্তু দেওয়া ছিল যে সিনেমাস্কোপ প্রজেক্টরে অবতল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের স্লাইডে আসি। রংধনু নিয়ে এখানে একটু কথা বলা ছিল, বাট রংধনুটা আসলে আমি আগেই বলে ফেলেছি, তো এখানে আর কিছু বলবো না। প্রিভিয়াসলি আমি এই কথাটা বলেছি, এই জন্য এখন আর বলছি না। মৌলিক বর্ণ, প্রাইমারি কালার এবং কমপ্লিমেন্টারি কালারটা কি? আমাদের মৌলিক বর্ণ আছে আসলে 3টা। ঠিক আছে, কোন কোন মৌলিক বর্ণ আছে আপনারা একটু চ্যাট বক্সে বলেন তো, আমি একটু দেখি আপনারা জানেন কিনা কোন কোন মৌলিক বর্ণ আছে। লাল, নীল, হলুদ বলছেন, কেউ বলছেন লাল, নীল, সবুজ। হ্যাঁ, RGB, এটা আসলে লাল, নীল, সবুজই হবে। ঠিক আছে, আর লিখতে হবে না। প্রাইমারি কালারটা হচ্ছে আপনার RGB। আর এ রেড, জি তে গ্রিন, বি তে ব্লু। এই 3টা হচ্ছে মৌলিক বর্ণ এবং এই বর্ণগুলো থেকে বাকি যে কোনো বর্ণ তৈরি করা যায়। ঠিক আছে, পরিপূরক বর্ণ হচ্ছে সাদা আলো 7টি বর্ণের সমষ্টি। এখন ওই আলো থেকে যদি আমি একটা বর্ণকে সরিয়ে নিই, মনে করেন লাল বর্ণটা সরিয়ে নিয়েছি, তাহলে সাদা আলো রঙিন রূপ ধারণ করবে। তাহলে যে বর্ণটা সরিয়ে নিলাম এবং যে বর্ণটা তৈরি হলো, এরা হচ্ছে একে অন্যের পরিপূরক। জ্যামিতিতে পড়েছেন না পরিপূরক কোণ, পূরক কোণ? ঠিক আছে, ওই রকম টাইপের আর কি। পূরক কোণ কি ছিল? 90 ডিগ্রি থেকে মনে করেন 20 ডিগ্রির পূরক কোণ কি? 90 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিতে হয়, 70 ডিগ্রি হচ্ছে আপনার পূরক কোণ। তো এইরকম আর কি। মনে করেন বর্ণ থেকে, সাদা বর্ণ থেকে আপনি লাল বর্ণটা সরিয়ে ফেললেন, তাহলে যে রঙিন বর্ণটা তৈরি হইলো, ওই লাল বর্ণ এবং রঙিন বর্ণ এরা হচ্ছে পরস্পরের পরিপূরক বর্ণ বা কমপ্লিমেন্টারি কালার।
আরেকটি পোল কোশ্চেন লঞ্চ করে দেই। সহজ পোল কোশ্চেন, আশা করি 100% অ্যান্সার পাবো এটাতে। আপনারা পোল অ্যান্সার করেন, আধা মিনিটের একটা ব্রেক দিচ্ছি এর মধ্যে। সবাইকে আবারও স্বাগতম। পোলটা ক্লোজ করে দিচ্ছি এবং আমার এখানে আসলে আজান দিচ্ছে, দ্যাটস ওয়াই আমি ব্রেকটা আরো 2 মিনিট বাড়িয়ে দেই। ঠিক আছে? ঠিক আছে, বা 5 মিনিট ব্রেক দিয়ে দিই। আপনারা এই 5 মিনিটের মধ্যে আসলে নামাজ টামাজ যদি কেউ পড়তে চান পড়ে ফেলেন, কারণ অনেক জায়গায় বিভিন্ন টাইমে আজান দেয়। এবং পোল কোশ্চেনটা আপনার অ্যান্সারটা দেখতে পেরেছেন, লাল বর্ণের আলো আসলে দূর থেকে দেখা যায়। আমরা স্টপ করে দিই। এটার অ্যান্সার হবে লাল। 5 মিনিট ব্রেক।
সবাইকে আবারও স্বাগতম। আজানের বিরতি দিয়েছিলাম আমরা। আশা করি সবাই সাথে আছেন। একটু কমেন্ট চ্যাট বক্সে ওয়াই লেখেন, তাহলে আমি একটু শুরু করে দিই। সবাই আছেন কিনা একটু দেখতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। ওকে, আমরা ফুল কোশ্চেনটা শেষ করলাম। এখন আমরা একটু কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখব। আপনারা যারা অ্যানসার গুলো জানেন তারা অবশ্যই চ্যাট বক্সে আমার সাথে যোগ দিতে পারেন, অ্যানসার অপশনগুলো লিখতে পারেন, কোনটার বি কোনটা সি। প্রথম কোশ্চেন যেটা, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? অর্থাৎ যে গামা বিকিরণটা ব্যবহার করা হয় ক্যান্সারের বিভিন্ন রোগগুলা সারাতে বা ক্যান্সার কোষকে ধ্বংস করতে, সেটা আসলে কোন জিনিসটা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে আইসোটোপ। ঠিক আছে, আইসোটোপের ক্লাস যখন পড়িয়েছিলাম তখন আইসোটোপে এই কথাই বলেছিলাম আমি, যে ক্যান্সার চিকিৎসায় আইসোটোপ ব্যবহৃত হয়।
পরের প্রশ্ন, ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় সেটা কি? এটা একটু আগেই বলেছি ভাই, গামা রশ্মি। এখানে গামা রেজ দেওয়া আছে। রেজটা কিভাবে দেখা হয়েছে, রেজ এই কারণে আসলে রেজ দেখাচ্ছে। গামা রে ব্যবহার করা হয়। 38তম বিসিএস এর কোশ্চেন। আকাশের রংধনু সৃষ্টির কারণ কি? আকাশের রংধনু সৃষ্টির কারণ হচ্ছে বৃষ্টির কণা। 37 বিসিএস এর কোশ্চেন। পরের স্লাইডে আসি, জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটা? সবচেয়ে ক্ষতিকর রশ্মির কথা আমি বলেছিলাম মনে হয়। সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে আপনার গামা রশ্মি, সূর্য থেকে যেটা আসে। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? অফকোর্স এটা লাল রঙের রং। গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়? এটা হচ্ছে এক্স রশ্মি। সাধারণত গোয়েন্দা বিভাগ বা কাস্টমসে মালামাল চেক করার কারণে বা কোনো দরকার হলে যেগুলো সন্দেহভাজন মনে হয় বা সন্দেহজনক মনে হয়, সেগুলোর জন্য এক্স রশ্মি ব্যবহার করা হয়। এক্স রশ্মি ব্যবহার করলে হয় কি, মানে ভিতরে আসলে ব্যাগটার ভিতরে কি কি জিনিসগুলো আছে সেগুলো একটা ইমেজ ক্রিয়েট হয়। ইমেজ ক্রিয়েট হলে এর মধ্যে থেকে তারা বুঝতে পারে যে আসলে এটার মধ্যে কোনো অবৈধ কোনো কিছু আসছে কিনা আমাদের দেশে। ওকে, আমরা এর সাথে আলো থেকে বেরিয়ে আসলাম। আমরা ঢুকে পড়বো এখন বিদ্যুতে। তড়িৎ। আলো এক প্রকার শক্তি ছিল, বিদ্যুৎ বা তড়িৎ এক প্রকার শক্তি। এই যে আমরা ফ্যান, গরম লাগছে, সুইচ অন করলাম, ফ্যান চলতেছে, এটা বিদ্যুতের কারণে হচ্ছে। লাইট জ্বলতেছে, লাইটও হচ্ছে একটা বিদ্যুৎ শক্তি। তো সবগুলোই হচ্ছে শক্তির একটা মাধ্যম। তো তড়িৎটা কি হয়? তড়িৎ আসলে হচ্ছে একটা সার্কিট কানেকশন যখন আমি দিব, ঠিক আছে? মনে করেন এখানে প্লাস মাইনাস একটা ব্যাটারির সাথে একটা কানেকশন দিলে এখানে কারেন্ট ফ্লো হয়। কারেন্ট ফ্লো হলে এই বাল্বটা আপনার জ্বলতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে নরমাল একটা বর্তনী আমি দেখালাম। সো তড়িৎ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থির তড়িৎ এবং একটা চল তড়িৎ। স্থির তড়িৎ হচ্ছে উৎপন্ন হয়ে সেই অবস্থানই থাকে। এবং স্থির তড়িৎটা কি? স্থির তড়িৎের কয়েকটা বাস্তব উদাহরণ দেখি। ছোটবেলায় আমরা শীতকালে চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়ানোর পরে ছোট ছোট কাগজের টুকরার কাছে চিরুনি নিয়ে যেতাম, ঠিক আছে? এই যে মনে করেন আপনার চিরুনি, এরকম চিরুনিটাকে আপনার কাগজের টুকরার কাছে নিয়ে যেতাম, ছোট ছোট কাগজের টুকরার কাছে। তো যখন এই চিরুনিটা কাছে আনা হতো দেখতাম যে টুক করে কাগজের টুকরাটা চিরুনির গায়ে লেগে যেত এরকম লাফ দিয়ে। মাথায় যখন চুল আঁচড়াতাম, চুল আঁচড়ানোর পরে এই কাজটা হতো। কেন হতো? এটা আসলে হচ্ছে আপনার যখন আমি কোনো শুকনো কোনো দ্রব্য বা বস্তুর সাথে হচ্ছে এই চিরুনিটাকে ঘষা হয়, চিরুনিটা তো প্লাস্টিক দিয়ে তৈরি, তাই না? তো ওই প্লাস্টিকের ঘর্ষণে স্থির তড়িৎ তৈরি হয় এবং এই স্থির তড়িতের কারণে হচ্ছে কাগজের টুকরাগুলা চিরুনির গায়ে আকর্ষিত হয়। সিমিলার ওয়েতে আপনি যদি পশম বা উলের কোনো কাপড়ের গায়ে কোনো কাচ দণ্ড ঘষেন, সেই কাচ দণ্ডেও কিন্তু স্থির তড়িৎ তৈরি হবে। এগুলো হচ্ছে স্থির তড়িতের বাস্তব উদাহরণ। চলতড়িৎটা কি? চলতড়িৎ হচ্ছে আমরা এই যে চোখের সামনে যে যা দেখছি সেগুলোই সব চলতড়িৎ। সুইচ টিপছি, বাতি জ্বলছে, চলতড়িৎ। ফ্যান ঘুরছে, চলতড়িৎ। এসি চলতেছে, চলতড়িৎ। কম্পিউটার ল্যাপটপ কানেকশন দিয়েছি, সব চলতড়িৎ। অর্থাৎ চলতড়িৎ হচ্ছে আপনার বর্তনীর মধ্য দিয়ে বা পরিবাহীর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎটা প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা একটু দেখি এখান থেকে। কোন পরিবাহের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলা হয়। তড়িৎ প্রবাহের এককটা একটু খেয়াল করতে হবে, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করা হয়। আই এর একক হচ্ছে আপনার অ্যাম্পিয়ার। এবং তড়িৎ প্রবাহ মাপার জন্য একটা যন্ত্র আছে, অ্যামিটার। যন্ত্রটা কিছুটা এই টাইপের, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার কাটা থাকে, গোল টাইপেরও থাকে। এই কাটাগুলো হচ্ছে আপনার ইন্ডিকেট করে যে এখানে ছোট ছোট ঘর থাকে, ঘড়ির কাটার মতো মাপ দেওয়া থাকে। সো এই অ্যামিটার থেকে দুইটা তার বের হয়, দুইটা তার বের হয়ে আসলে কানেকশন দিলে অ্যামিটারে হচ্ছে আপনার কারেন্ট ফ্লোর যে মানটা কত অ্যাম্পিয়ার সেটা বের হয়ে আসে। চলতড়িৎ আবার আপনার দুই প্রকারের মধ্যে পড়েছে, একটা হচ্ছে সমপ্রবাহ, একটা হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ। আসেন সমপ্রবাহ পর্যাবৃত্ত প্রবাহ নিয়ে একটু কথা বলি। সমপ্রবাহ যেটা সেটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট বা ডিসি। অর্থাৎ সময়ের সাথে এই কারেন্ট বা বিদ্যুতের মাপের বা পরিমাণের কোনো চেঞ্জ হয় না বা দিকেরও কোনো পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে আপনার সমপ্রবাহ। যদি আমি একটা অ্যাক্সিস আঁকি, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এইদিকে এক্স অ্যাক্সিস দিলাম, এইদিকে ওয়াই অ্যাক্সিস দিলাম। সো এটা একটা সরল রেখা হবে, এক্স অক্ষের সমান্তরাল একটি সরল রেখা। অর্থাৎ এই যে মানগুলা সময়ের সাথে, এদিকে সময়, টাইম, আর এদিকে হচ্ছে ম্যাগনিটিউড বা মাপ বা পরিমাণ। এই সময়ের সাথে এই পরিমাপের কোনো চেঞ্জ হয় না, কোনো দিকও পরিবর্তন হয় না। এটা হচ্ছে আপনার ডিসি বা ডিরেক্ট কারেন্ট। সাধারণত হচ্ছে আমরা যে ব্যাটারি ইউজ করি, সেটা যে কোনো ব্যাটারি হতে পারে, লেড অ্যাসিড ব্যাটারি হতে পারে, রিমোটের ব্যাটারি হতে পারে, টর্চ লাইটের ব্যাটারি হতে পারে। অর্থাৎ সোজা কথা হচ্ছে ভোল্টার কোষ, যেগুলা ভোল্টার কোষ বা ড্যানিয়েল কোষ সেগুলো হচ্ছে আপনার এই স্থির তড়িৎ, সমপ্রবাহ যেটা ডিরেক্ট কারেন্ট সেটা তৈরি করে। এবার পর্যাবৃত্ত প্রবাহে আসি। পর্যাবৃত্ত প্রবাহ হচ্ছে আপনার নির্দিষ্ট সময় পর পর হচ্ছে এর দিক পরিবর্তন করবে, ঠিক আছে? নির্দিষ্ট সময় পর পর হচ্ছে দিক পরিবর্তন করবে।
শ্রাবণ বলেছেন এডিসন হচ্ছে ডিসি কারেন্ট আবিষ্কার করেন, টেসলা হচ্ছে এসি কারেন্ট আবিষ্কার করেন। ওকে, খুবই ভালো হয়েছে, ভালো বলেছেন। হ্যাঁ, এটাই ঠিক। তো পর্যাবৃত্ত প্রবাহ হচ্ছে নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করবে। আমাদের বাসাবাড়িতে আসলে পর্যাবৃত্ত প্রবাহ ব্যবহার করা হয়। 220 ভোল্ট আমরা ইউজ করি নরমালি বাসাবাড়িতে। ঠিক আছে? এবং এই 220 ভোল্টের যে তড়িৎ প্রবাহটা আমরা ইউজ করি সেটা নির্দিষ্ট সময় পরপর প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, বা 50 সাইকেল পার সেকেন্ড, সংক্ষেপে 50 হার্জ হচ্ছে এটার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? এই যে সাইনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পর্যাবৃত্ত প্রবাহ। আরেকটা জিনিস একটু বলে আসি আগের স্লাইড থেকে। পর্যাবৃত্ত প্রবাহে কি হয়? আপনি যদি কোনো কারণে কারেন্টের শক খান, ঠিক আছে? আপনি যদি ডিসি কারেন্টের শক খান, আপনি মনে করেন 200 ভোল্ট কারেন্টের একটা শক খাইলেন। তো আপনি ডিসি কারেন্টে হচ্ছে 200 ভোল্টেরই শক খাবেন। ঠিক আছে? কিন্তু এসি কারেন্টের ক্ষেত্রে সেটা একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এসি কারেন্টের ক্ষেত্রে একটা আরএমএস ভ্যালু বলে কথা আছে। আরএমএস ভ্যালু বা রুট মিন স্কয়ার ভ্যালু যেটা, সেটা ইউজ করা হয়। নরমালি হচ্ছে কারেন্ট প্রবাহটা যদি আইএম হয়, সেটা হচ্ছে আই বাই রুট টু। ঠিক আছে? অর্থাৎ আপনি হচ্ছেন আরএমএস ভ্যালু শক খাবেন। তো আরএমএস ভ্যালুটা যদি 200 ভোল্ট হয়, আপনি আসলে অ্যাকচুয়ালি কত ভোল্টের শক খাচ্ছেন দেখেন তো? আই ইজ ইকুয়াল টু 200 ইনটু রুট টু, তাই না? তো রুট টুর মান আমরা জানি 1.414। তার মানে অবভিয়াসলি আপনি প্রায় 250, সরি প্রায় 300 এর কাছাকাছি 280 মতো একটা ভোল্টের শক খাবেন। অ্যারাউন্ড 280 ভোল্ট। অর্থাৎ আপনি কিন্তু তখন এসি কারেন্টের শকটা অনেক বেশি প্রবল হয় এবং এতে মৃত্যুর সম্ভাবনাও বেশি থাকে। আচ্ছা, এসি কারেন্ট নিয়ে যেহেতু কথা বলছি, সাধারণত হচ্ছে ওই আমরা যে কারেন্টের লাইনগুলো দেখি, ট্রান্সফরমার বলি বা পরিবাহী তার যেগুলো আছে, বৈদ্যুতিক তারের খুঁটি যেগুলো দেখি রাস্তায়, দেখবেন যে অনায়াসে ওটার উপর পাখি বসে আছে। তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনি যখন ওই বৈদ্যুতিক তারটাকে হাত দিয়ে ছুবেন, আপনি কিন্তু শক খেয়ে ওখানে মারাও যেতে পারেন। তাহলে পাখির কেন কিছু হয় না? কারণ হচ্ছে পাখি যখন এই কারেন্টের তারের উপর বসে থাকে, এই যে কারেন্টের তার মনে করেন, পাখি বসে আছে। এই হচ্ছে পাখি মনে করেন। তো পাখি বসে থাকলে সে কি করছে? তার কিন্তু কোনো একটা গ্রাউন্ড সোর্স লাগবে। অর্থাৎ ভূমির সাথে একটা কানেকশন থাকতে হবে। ভূমির সাথে কিন্তু তার কোনো কানেকশন নাই। এই কারণে হচ্ছে তড়িৎ প্রবাহিত হতে পারে না। শক খাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার বডির মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো করবে। ফ্লো করে ভূমিতে চলে যাবে বা গ্রাউন্ডে চলে যাবে। তো পাখি যখন একটা তারের উপর বসে থাকে তখন কিন্তু কোনোভাবেই তার অন্য অংশটা ভূমির সাথে বা গ্রাউন্ডেড হয় না। কিন্তু ওই পাখি যদি ভুল করে কোনো কারণে একটা তার এবং দুইটা তার, দুইটার সাথে ২ পা দিয়ে বসে থাকে, ২ নৌকায় পা দিয়ে বসে, তাইলেই কিন্তু কেল্লা খতম। তার কি হবে? তখন এই কারেন্টটা ফ্লো হয়ে তার বডির মধ্যে দিয়ে আরেক তারে চলে যাবে এবং পাখি সেখানে অক্কা পাবে, মারা যাবে। সো পাখির ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। বিদ্যুৎ পরিবাহীর জন্য আমরা পরিবাহক নিয়ে কথা বলছিলাম, যে বৈদ্যুতিক খুঁটিতে যে পরিবাহী তার থাকে, সেমিকন্ডাক্টর বা কন্ডাক্টর বলা হয় পরিবাহক। সেই পরিবাহক নিয়ে একটু কথা বলি। সাধারণত কারেন্ট ফ্লোর জন্য পরিবাহক ইউজ করা হয়। সকল ধাতু, আর্দ্র বায়ু, পানি, মাটি এগুলো হচ্ছে পরিবাহক। এই যে পানির কথা বলি, পানি কিন্তু একটা ভালো পরিবাহক। মোটামুটি মানের হলেও কিন্তু ভালো পরিবাহক। এই জন্য ভেজা হাতে বলা হয় কখনো বৈদ্যুতিক সুইচ বা সকেট টাচ করবেন না। ঠিক আছে? ভেজা হাতে কখনো বৈদ্যুতিক সুইচ বা সকেট টাচ করবেন না। তাহলে কিন্তু কারেন্ট শক খাওয়ার খুবই সম্ভাবনা থাকে। অন্তরকটা কি? ইনসুলেটর। ইনসুলেটর মানে হচ্ছে কারেন্ট কোনোভাবেই ফ্লো হতে দিবে না। আচ্ছা, এখন একটু ডিটেইলস আর একটু ব্যাখ্যা করি। সাধারণত হচ্ছে এই ধাতুগুলার ক্ষেত্রে কি হয় জানেন? ধাতুগুলায় হচ্ছে ছোট, ছোট কণা থাকে বা পরমাণু থাকে। ঠিক আছে? যখন হচ্ছে কারেন্ট ফ্লো হয়, এই পরমাণুগুলা কিন্তু এক্সাইটেড হয়। পরমাণুগুলো এক্সাইটেড হওয়ার কারণে তড়িৎ প্রবাহ এই মাথা থেকে ওই মাথায় চলে যায়। ইলেকট্রনের ফ্লো হয় এইদিকে, কারেন্টের ফ্লো হয় এইদিকে। কিন্তু যেগুলো হচ্ছে অপরিবাহক বা অধাতু, প্লাস্টিক, কাঁচ, রবার, সেগুলোর ক্ষেত্রে এই ছোট ছোট কণাগুলো এরকম ভাবে এক্সাইটেড হতে পারে না বা ইলেকট্রনের আদান প্রদান হতে পারে না। এই কারণে তারা কোনো রকম বিদ্যুৎ পরিবহন করে না। এদের মধ্যে রয়েছে প্লাস্টিক, কাঠ, কাঁচ, রবার এটসেট্রা। ওকে? একজন বলেছেন, ভাইয়া ডিসি 200 অ্যাম্পিয়ার ব্যাটারিতে কি শক খাওয়ার পসিবিলিটি আছে যদি পজিটিভ নেগেটিভ একসাথে টাচ করা হয়? হ্যাঁ ভাই, আপনি অবশ্যই শক খাবেন। আপনি যদি গ্রাউন্ডেড অবস্থায় থাকেন আপনি অবশ্যই শক খাবেন। নরমালি হচ্ছে ব্যাটারি যেগুলো আমরা ইউজ করি সেগুলো ৫ ভোল্ট, ২ ভোল্ট ছোট, ছোট হয়। তো ওই ৫ ভোল্ট ২ ভোল্টের শক আসলে খুব একটা প্রবল না। এজন্য আমরা টের পাই না আরকি। ঠিক আছে? অর্ধপরিবাহী বলে একটা ব্যাপার আছে। আমরা তো পরিবাহক দেখলাম, অপরিবাহকও দেখলাম। অর্ধপরিবাহী আছে যারা অল্প স্বল্প পরিমাণে, অর্থাৎ এদেরকে যদি আপনারা কোনোভাবে মোটিভেটেড করতে পারেন বা কোনোভাবে আপনি ডোপিং করতে পারেন, তাহলে হচ্ছে এরা কারেন্ট ফ্লো করবে। তা না হলে এরা কোনোভাবেই কারেন্ট ফ্লো করবে না। সো এই ডোপিং জিনিসটাকে, এটা নিয়ে একটু পরে কথা বলবো। এখানে আমরা রেখে দেই। উদাহরণটা জাস্ট দেখি। সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড। এটা হচ্ছে ক্যাডমিয়াম সালফাইড। এরা হচ্ছে অর্ধপরিবাহী।
তড়িৎ ক্ষমতা, এই তড়িৎ ক্ষমতা দিয়ে অ্যাকচুয়ালি বিসিএস এ ম্যাথ এসেছে একটা, ঠিক আছে? P is equal to W by T, ক্ষমতা হচ্ছে কাজ করার হার, অর্থাৎ একক সময়ে কাজ করার যে হার সেটাই হচ্ছে ক্ষমতা। P দেওয়া থাকবে মনে করেন 100 ওয়াট, সময় দেওয়া থাকলো মনে করেন 1 ঘন্টা, তাহলে কত পরিমাণ শক্তি ব্যয় হলো এখান থেকে W বের করা যাবে, P into T। তো এটা একটু ভালো করে দেখবেন। ইউপিএস মানে হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, আইপিএস হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সিস্টেম বা ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। ইউপিএস এবং আইপিএস এর মধ্যে একটা ক্ষুদ্র পার্থক্য আছে, দুইটাই কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে কারেন্ট সার্ভিস দিয়ে থাকে। কিন্তু ইউপিএস এর ক্ষেত্রে কি হয়, ইউপিএস এর ক্ষেত্রে হচ্ছে 1 অথবা 2 ন্যানো সেকেন্ডের মধ্যে কারেন্টের ফ্লোটা আবার চলে আসে। ইউপিএস এর মধ্যে ক্যাপাসিটর থাকে, সেই ক্যাপাসিটর হচ্ছে আপনার চার্জ ধরে রাখে, ক্যাপাসিটর হচ্ছে প্লাস মাইনাস থাকে, চার্জ ধরে রাখে, এবং যখন হচ্ছে আপনার কারেন্টটা চলে যায় তখন এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়, ঠিক আছে? ক্যাপাসিটর এরকম চার্জ ধরে রাখে, এরপরে ক্যাপাসিটরটা আবার ডিসচার্জ হয়। তো এগুলা ডিটেইলসে না যাই। তো যখন ডিসচার্জ হয় তখন এই ডিসচার্জের সময়টায় আমরা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারের সাথে নরমালি ইউপিএস এর কানেকশন থাকে, কম্পিউটারটা ইউজ করতে পারি নির্দিষ্ট সময় পর্যন্ত, হয় 20 মিনিট বা 30 মিনিট, আধা ঘন্টা এরকম আর কি। কিন্তু আইপিএস ও সেম কাজ করে, কিন্তু আইপিএস এর রেসপন্স টাইমটা একটু বেশি। আইপিএস কখনো কখনো 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সময় নেয়, ঠিক আছে? কয়েক সেকেন্ড পর্যন্ত সময় নিয়ে ফেলে আইপিএস এ কারেন্ট আসতে গেলে, খুবই ক্ষুদ্র সময় যদিও, 0.1 সেকেন্ড অনেক সময় সময় নেয়, ঠিক আছে? বাট ন্যানো সেকেন্ড কিন্তু খুবই কম, ন্যানো সেকেন্ড হচ্ছে 10⁻⁹ আগেই বলেছিলাম। তো এইখানেই হচ্ছে পার্থক্য, আইপিএস এর সময়টা একটু বেশি নেয়, ইউপিএস এর সময় একটু কম নেয়। এবং আইপিএস এর পরিধিটা একটু বড় সড়ো থাকে, সাধারণত বাসা বাড়ি বা বড় বড় ফ্যাক্টরি মিল এইসব ক্ষেত্রে আইপিএস ব্যবহার করা হয়। আর ইউপিএস ব্যবহার করা হয় হচ্ছে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স যেগুলো আছে, ল্যাপটপ বা ডেস্কটপ, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওহমের সূত্র, তড়িৎ পড়বেন বা ওহমের সূত্র পড়বো না, এটা কোনোভাবেই হতে পারে না। এতক্ষণ বললাম কি, যে পরিবাহীর মধ্য দিয়ে সুন্দর করে কারেন্ট ফ্লো হবে, তাই না? কোনো বাধা নাই, কিছু নাই, নির্বিঘ্নে পথ চলতেছেন। কিন্তু না রে ভাই, আমরা যেরকম নির্বিঘ্নে পথ চলতে পারি না, ছিনতাইকারীর কবলে পড়ে যাই মাঝে মধ্যে, ঠিক সেই রকম ভাবে তড়িৎ প্রবাহ এরকম ছিনতাইকারীর কবলে পড়ে, তার কাছ থেকে সবকিছু নিয়ে নেয়। সেটা হচ্ছে আর কেউ না, রোধ বা রেজিস্ট্যান্স। এটা হচ্ছে রোধের সাইন। তো রোধ কি করে, তড়িৎ প্রবাহকে বাধা দেয়, যেতে দিবে না, এই রাস্তা দিয়ে তুমি যেতে পারবা না এই কথা বলে। এবং রোধের কারণে কারেন্ট ফ্লোর মানটা, আই এর মানটা কিছু পরিমাণ কমে যায়, ঠিক আছে? তো এইটা যখন অ্যাবজর্ব করলেন, এটা যখন অবজার্ভ করলেন বিজ্ঞানী জর্জ সাইমন ওহম, তিনি তখন বললেন কি, যে নিশ্চয়ই তাহলে কোনো একটা কাণ্ড আছে এর মধ্যে। তিনি তখন ভেবেচিন্তে একটা সূত্র বের করলেন। কোন নির্দিষ্ট তাপমাত্রায়, টি কনস্ট্যান্ট কিন্তু ভাই, বারবার বলছি, টি কনস্ট্যান্ট, টি মানে হচ্ছে টেম্পারেচার, কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। অর্থাৎ কারেন্ট যদি হয় আই, দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি, আই সমানুপাতিক ভি, এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। খুব ভালো কথা। তো পরবর্তীতে তিনি একটা সমানুপাতিক ধ্রুবক বের করলেন, সেটা হচ্ছে 1/r, আই ইকুয়াল টু ভি বাই আর। যখন আমি আর গুণ করে দিব তখন ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আই আর। তো আই সমানুপাতিক ভি কে আবার এভাবেও লেখা যায়, ভি সমানুপাতিক আই, সেখান থেকেও বের করা যায় ভি ইজ ইকুয়াল টু আই আর। এটাই হচ্ছে সেই বিখ্যাত ওহমের সূত্র। অর্থাৎ কারেন্ট প্রবাহ আই সমান সমান ভি বাই আর, অর্থাৎ ভোল্টেজ যদি হয় আমার 200, রোধের মান যদি হয় 5, কারেন্ট প্রবাহ কিন্তু 200 হবে না, কমে হয়ে যাবে 40 অ্যাম্পিয়ার, ঠিক আছে? ছবিটা একটু ভালো করে দেখেন, ছবিতেই বুঝতে পারবেন। ভোল্টেজ ঠেলতেছে কারেন্টকে, তুই ওইদিকে যা, কিন্তু রোধ হচ্ছে ওকে জায়গাটা চিপা করে দিচ্ছে, অর্থাৎ বাধা দিচ্ছে, এর মধ্যে দিয়ে অল্প পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি ওহমের সূত্র ক্লিয়ার হয়েছে। ওহমের সূত্রের গ্রাফটা আমি একটু দেখিয়ে দিই। এই বরাবর যদি ভি, এই বরাবর যদি আই দেওয়া হয়, তাহলে ওহমের সূত্রের গ্রাফ হবে একটা সরল রেখা, ঠিক আছে? এইটা হচ্ছে ঢাল, ঠিক আছে? এটাকে আবার অনেক সময় ইন্টারচেঞ্জ করেও লেখা যায়, ভি কে আই আকারে লেখা যায়, এখানে আবার আই কেও ভি বরাবর লেখানো যায়, একই কথা। এক ক্ষেত্রে ঢালের মান হবে হচ্ছে আর, এক ক্ষেত্রে ঢালের মান হবে হচ্ছে 1/r। ট্যান থিটা সমান সমান কি জানি আমরা, লম্ব বাই ভূমি, তাই না? তো লম্ব হচ্ছে আই, ভূমি হচ্ছে ভি, ঠিক আছে? এভাবে আর এর মানটা বা 1/r এভাবে বের করা যায়। ওকে, আমরা পরের স্লাইডে চলে আসি। একটা পোল কোশ্চেন লঞ্চ হবে। সাদমান বলেছেন বিভব পার্থক্যের সংজ্ঞাটা একটু বলবেন প্লিজ। ওকে, বিভব পার্থক্য হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের দুইটা বিভব থাকে, বিভবের একটা মান থাকে। মনে করেন এ হচ্ছে একটা প্রান্ত, বি হচ্ছে একটা প্রান্ত, এ প্রান্তে বিভব আছে 400, বি প্রান্তে বিভব আছে 200। তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে ভি অফ এ মাইনাস ভি অফ বি সমান সমান 400 মাইনাস 200 সমান সমান 200, এটাই হচ্ছে বিভব পার্থক্য, ঠিক আছে? অভিত বলেছেন ওয়াই ইকুয়াল টু এম এক্স, হ্যাঁ ঠিক আছে ভাই, সরল রেখার সমীকরণ, এটাই হচ্ছে আপনার রোধের ঢাল।
অর্থাৎ y equal to mx হচ্ছে আপনার ঢাল। আপনারা পোলের অ্যান্সার দিচ্ছেন, দেখি কি হয়েছে। বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট হয় না, কারণ কি? পাখির গায়ে বিদ্যুৎ রোধী আবরণ থাকে। ভাই এইটা কেমনে আপনার অ্যান্সার দিলেন? ভাই এটা কি হইলো ভাই? পাখির গায়ে বিদ্যুৎ রোধী আবরণ কিভাবে থাকে, কিভাবে সম্ভব রে ভাই? 5 জন এই অ্যান্সার দিচ্ছেন ভাই, এটা আমি তো খুব অবাক হলাম এটা দেখে। আমি কিন্তু একটু আগে ব্যাখ্যা করেছি যে কেন বিদ্যুৎ স্পৃষ্ট হয় না, এরপরও ভাই কিভাবে ভুল করলেন? আচ্ছা যাই হোক, পোল কোশ্চেনটা আমরা শেষ করে দেই। আপনার রেজাল্ট এখন দেখতে পাচ্ছেন। এর অ্যান্সার হবে যে মাটির সাথে কানেকশন থাকে না, গ্রাউন্ডেড হয় না। ঠিক আছে? তাও ভালো ভাই কেউ সি অ্যান্সার করেন নাই, যে বিদ্যুৎ স্পৃষ্ট হলেও পাখি মরে না, সে হলে আরো খারাপ হয়ে যেত ব্যাপারটা। আচ্ছা যাই হোক, সো এটার অ্যান্সার হচ্ছে মাটির সাথে সংযোগ হয় না, অর্থাৎ গ্রাউন্ডেড হয় না। আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখব। 40তম বিসিএস এ একটা ম্যাথ এসেছিল এখান থেকে, ওহম থেকে, রোধ থেকে। তো এটা আসলে আমরা সলভ করি। আপনারা যারা সলভ করতে পারবেন অ্যান্সার চ্যাট বক্সে লিখতে পারেন। দেখেন একটি বাল্বের গায়ে কি লেখা আছে? বাল্বের গায়ে লেখা হচ্ছে 60 ওয়াট 220 ভোল্ট, অর্থাৎ এটার পি হচ্ছে 60 ওয়াট ক্ষমতা, ভি হচ্ছে 220 ভোল্ট। এখন আমি জানি পি সমান সমান ভি ইন্টু আই, অর্থাৎ ক্ষমতা হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষমতা সূত্র, ভোল্টেজ ইন্টু কারেন্ট। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই বা ফিজিক্স বই পড়লে এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এটা মোটামুটি কঠিন কিছু না। তো এখান থেকে আমি আই এর মানটা বের করতে পারি। আই সমান সমান পি বাই ভি বা 60/220। এখান থেকে আসে 3/11, সংক্ষেপে লিখে রাখলাম 3/11। এখন বাল্বটির রোধ বের করতে বলেছে। এখন রোধের আমরা কি সূত্র জানি? ভি ইজ ইকাল টু আই আর জানি, তার মানে আর ইজ ইকাল টু ভি বাই আই। সেখান থেকে যদি আমি লিখি আর সমান সমান ভি এর মান কত দেওয়া আছে? 220, আর নিচে আই এর মানটা দেখাবো, লিখবো হচ্ছে 3/11। এটাকে পরের লাইনে আনি, 220 × 11/3, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। এবং এটার অ্যান্সার হবে হচ্ছে 806.67 ওহম। রোধের একক হচ্ছে ওহম, এটা হচ্ছে রোধের এককের সাইন। সো এটার অ্যান্সার হচ্ছে ঘ। মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় হচ্ছে তড়িৎ শক্তি। ঠিক আছে, টেলিফোনের লাইনের মধ্য দিয়ে আসলে তড়িৎ শক্তি প্রবাহিত হয়। কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। তড়িৎ বীক্ষণ যন্ত্রের স্ট্রাকচার আসলে দেখানো একটু কঠিন, একটা ছবি দিতে পারলে ভালো হতো, বাট আপনারা একটু গুগল করে নিয়ে এটা। তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে আসলে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব এবং আধানের পরিমাণও নির্ণয় করা সম্ভব। অ্যামিটার দিয়ে আসলে কারেন্ট মাপা হয়, আই। ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপা হয়। অনুবীক্ষণ যন্ত্রের সাথে ছোট জিনিসকে বড় করে দেখা হয়। বৈদ্যুতিক মিটারে 1 ইউনিট খরচ বলতে কি বোঝানো হয়? এটাকে বলা হয় হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 কিলোওয়াট আওয়ার। অর্থাৎ 1 কিলোওয়াটের কোনো কিছু একটা যন্ত্র 1 ঘন্টা ধরে চালালে সেটাকে 1 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয়েছে বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে, পরের স্লাইডে আসি। সেমিকন্ডাক্টর নিয়ে আমি কথা বলি নাই, তখন অর্ধপরিবাহীর কথা বলেছিলাম যে পরে বলবো। তো সেই অর্ধপরিবাহীর কথা বলার সময় চলে এসেছে। কিছু কিছু বস্তু আছে বা মৌল আছে যেগুলো আসলে কারেন্ট ফ্লো করতে সাহায্য করে না, বাট উপযুক্ত পরিবেশ পেলে বা তাদেরকে ডোপিং করা হলে তারা কারেন্ট ফ্লো করে। এদের মধ্যে আছে হচ্ছে আপনার সিলিকন, জার্মেনিয়াম, এই টাইপের কিছু চতুর্যোজী মৌল। চতুর্যোজী মানে হচ্ছে যাদের যোজনী হচ্ছে 4, যোজনী হচ্ছে 4। ঠিক আছে, এদেরকে ডোপিংটা কি হয়? ডোপিং মানে হচ্ছে আপনি ওই মৌলগুলোর মধ্যে কোনো একটা অপদ্রব্য যুক্ত করে দিবেন। অপদ্রব্য বা বাইরে থেকে, সোজা কথা হচ্ছে কোনো বহিরাগতকে প্রবেশ করিয়ে দিবেন, সেটাই হচ্ছে আপনার ডোপিং। এখন এই বহিরাগত ব্যক্তিটি কে হবে? বহিরাগত ব্যক্তি হবে হচ্ছে একটা পঞ্চযোজী বা ত্রিযোজী পরমাণু। পঞ্চযোজী মানে হচ্ছে 5 যোজনী এবং ত্রিযোজী মানে হচ্ছে 3 যোজনী বিশিষ্ট একটা পরমাণু, পরমাণু বা মৌল প্রবেশ করিয়ে দেওয়া হবে। এবং এই দেওয়াটাকেই বলা হচ্ছে ডোপিং। এই ডোপিংটা করার কারণেই হচ্ছে সেমিকন্ডাক্টর তখন পরিবাহীর মতো আচরণ করবে। কেন করবে? আসেন পাশের ছবিটা খেয়াল করি। মনে করেন এই যে এইটা খেয়াল করেন আগে, এই যে বোরন। ঠিক আছে, বোরন হচ্ছে আপনার একটা কি ধাতু না ধাতু না, মাঝামাঝি পড়েছে, তাই না? বোরনের যোজনী হচ্ছে আপনার 3, আর সিলিকনের যোজনী হচ্ছে 4। তো মনে করেন সিলিকনের এরকম অনেকগুলো পরমাণুর মধ্যে আমি একটা বোরন ঢুকিয়ে দিলাম।
এখন যোজনী 4 মানে কি? সিলিকনের বাইরের কক্ষপথে 4 টা ইলেকট্রন আছে ধরে নেওয়া হয়। আর বোরনের যোজনী 3 মানে কি? বোরনের বহিস্থ কক্ষপথে 3 টা ইলেকট্রন আছে। তাহলে সিলিকন কি করছে? এই 4 টা ইলেকট্রন শেয়ার করতে পারছে একে অন্যের সাথে। ছবি দেখলে বুঝতে পারবেন। 2 টা 2 টা করে শেয়ার করছে। কিন্তু বোরনের যেহেতু বাইরের শক্তি স্তরে 4 টা ইলেকট্রন নাই, তার একটা কম আছে। তাহলে সে কি করছে? ওই মোমেন্টটা এই পয়েন্টটা কিন্তু খালি রয়ে যাচ্ছে। অর্থাৎ একটা ইলেকট্রন এখানে নাই। ঠিক আছে? তাহলে একটা হোলের তৈরি হচ্ছে। একটা হোল বা ফাঁকা স্থানের তৈরি হচ্ছে। তখন কি করবে? ইলেকট্রন পাশের সিলিকন পরমাণু থেকে, মনে করেন এটার সাথে আরেকটা সিলিকন আছে এরকম, এটার সাথে আরেকটা সিলিকন আছে এরকম, অনেক সিলিকন আছে একটার সাথে একটা। তো সিলিকন কি করবে? পাশের সিলিকন থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে এই ফাঁকা জায়গাটায় চলে আসবে এই হোলটা পূরণ করার জন্য। কিন্তু সে যে ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য চলে আসলো, সে চলে আসতে তো ওই জায়গাটা আবার ফাঁকা হয়ে গেল, তাই না? মানে ভালো কাজ করতে গিয়ে খারাপ হয়ে গেল। তো তখন কি করবে? পাশের যে সিলিকন পরমাণুটা আছে তার একটা ইলেকট্রন লাফ দিয়ে ফাঁকাটা পূরণ করবে। মানে সবাই তখন স্যাক্রিফাইস শুরু করবে, আত্মত্যাগ। ঠিক আছে? তো এরকম স্যাক্রিফাইস করবে এবং একটা একটা করে হোল তৈরি হবে এবং ইলেকট্রন লাফ দিয়ে দিয়ে এক মাথা থেকে আরেক মাথায় চলে যাবে। তাহলে যদি আমি এরকম অনেকগুলো সিলিকন একসাথে যুক্ত করে দেই, ইলেকট্রন লাফ দিয়ে লাফ দিয়ে লাফ দিয়ে যাবে এবং এই বরাবর উল্টা দিকে কারেন্ট ফ্লো হবে। ব্যাস, ইলেকট্রন পরিবহন হচ্ছে, কারেন্টও ফ্লো হবে। তখনই হচ্ছে এই সিলিকন অর্ধপরিবাহী থেকে পরিবাহীর মতো আচরণ করবে। সো নির্দিষ্ট ডোপিং পেলে সে হচ্ছে পরিবাহীর মতো আচরণ করছে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আপনার পি টাইপ ডোপিং, অর্থাৎ পজিটিভ ডোপিং। ঠিক আছে? অর্থাৎ আমার হোল তৈরি হচ্ছে বা শূন্য স্থান তৈরি হচ্ছে, এই কারণে এটাকে পি টাইপ বা পজিটিভ টাইপ ডোপিং বলা হয়। এবার আসি এন টাইপ অর্ধপরিবাহী ডোপিং নিয়ে। মনে করেন সিলিকনে এবার এই ছবিটা খেয়াল করেন। মনে করেন সিলিকন আগের মতোই আছে এরকম অনেকগুলা। এর মধ্যে আমি এসবি বা অ্যান্টিমনিকে বসিয়ে দিয়েছি। অ্যান্টিমনি হচ্ছে 5 যোজনী বিশিষ্ট একটি পরমাণু। অর্থাৎ এর বহিস্থ শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে। আগের বার ছিল একটা কম, এর এখন একটা বেশি। ঠিক আছে? তো পরবর্তীতে যখন এই সিলিকন গুলো অ্যান্টিমনির সাথে যুক্ত হবে, দুইটা দুইটা করে পেয়ার গঠন করবে, দেখবে যে একটা ইলেকট্রন বেশি রয়ে গেছে। সে তখন কি করবে? আমরা জানি মুক্ত ইলেকট্রন কখনো স্থির থাকে না, সে ঘুরে ফিরে বেড়াবে। ওই যে ধাতব বন্ধন পড়েছেন না কেলাস, কেলাসের মধ্যে কি হয়? মুক্ত ইলেকট্রন ঘোরাফেরা করতে থাকে। এখানেও সেম কাহিনী ঘটবে ভাই। মুক্ত ইলেকট্রন লাফ দিয়ে দিয়ে এক মাথা থেকে আরেক মাথায় যাবে এবং অপর দিকে হচ্ছে কারেন্ট ফ্লো করতে থাকবে। সো 5 যোজনী বিশিষ্ট কোন মৌল দিয়ে যে ডোপিংটা করা হয় সেটা হচ্ছে নেগেটিভ ডোপিং বা এন টাইপ অর্ধপরিবাহীতে এই ডোপিংটা করা হয়। আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছেন। এবং এই দুই টাইপের ডোপিং ইউজ করেই আসলে সোলার সেল বা সৌর বিদ্যুতের যে প্যানেল গুলো থাকে, এরকম ছোট ছোট কিন্তু থাকে এখানে। ঠিক আছে? ছোট ছোট প্যানেল থাকে, এরকম ভাগ করা থাকে। আপনারা যারা সোলার প্যানেল দেখেছেন, তো সোলার প্যানেল এরকম এখানে হচ্ছে আপনার ইউজ করা হয়, এই এন টাইপ পি টাইপ ডোপিং ইউজ করা হয়। আর ডিটেলসে যাব না। এখন এই পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী দিয়ে কিভাবে ডায়োড করা হয় সেই অর্ধপরিবাহী ডায়োড নিয়ে আমরা একটু কথা বলবো। একটি পি টাইপ অর্ধপরিবাহী এবং একটি এন টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি যে জোড়া লাগিয়ে দিলাম, জোড়া লাগিয়ে দিয়ে পিএন জাংশন ডায়োড তৈরি করা হয়। এটা মূলত রেকটিফায়ার হিসেবে কাজ করে। হোয়াট ইজ এ রেকটিফায়ার? রেকটিফায়ার হচ্ছে আপনার একমুখী, অর্থাৎ তড়িৎ প্রবাহকে একমুখী করে দিবে, ইলেকট্রনের ফ্লোকে একমুখী করে দিবে, অন্যদিকে যেতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ আপনি একটা এসি কারেন্ট যখন এরকম যাচ্ছে, আপনি যখন এটাকে পিএন জাংশন ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত করবেন, এ তখন কি হয়ে যাবে জানেন? এরকম হয়ে যাবে। অর্থাৎ শুধুমাত্র পজিটিভ সাইকেল থাকবে, নেগেটিভ সাইকেল থাকবে না। মজার জিনিস কিন্তু খুবই। তো কিভাবে পি টাইপ এন টাইপ কাজ করছে দেখেন। আমি পি টাইপ এন টাইপ পাশাপাশি জোড়া লাগালাম, কিন্তু জোড়া লাগালেই হবে না, এদের মধ্যে একটা কানেকশন দিতে হবে। এই যে ডিসি সোর্স দিয়েছি না দুইটাতে, কানেকশন দিতে হবে। তো এই দুইটার মধ্যে দুই রকম কানেকশন হয়। কানেকশনগুলোকে বায়াস বলা হয়। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে? ফরওয়ার্ড বায়াসিং এ কি হয় দেখেন, আমি প্লাসের সাথে এই পি টাইপ তো প্লাস, তাই না? এখানে প্রচুর পরিমাণে হোল থাকে, তার মানে এটা ধনাত্মক। এন টাইপে বেশি ইলেকট্রন থাকে, তাই এটা ঋণাত্মক। তো প্লাসের সাথে যখন প্লাস দিব, সেটাই হচ্ছে সম্মুখী ঝোঁক। এই প্লাস এই প্লাসকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে হোলগুলোকে ওইদিকে সরিয়ে দিবে। এই নেগেটিভকে বিকর্ষণ করবে, ইলেকট্রন গুলোকে এদিকে সরিয়ে দিবে। সো কি হচ্ছে, ডিপ্লেশন যে লেয়ারটা আছে এটা কমে যাবে, এদিক থেকে তখন কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে? এটা হচ্ছে সম্মুখী ঝোঁক। আর রিভার্স বায়াসটা কি দেখেন, পি টাইপে প্রচুর পরিমাণে হোল আছে, পজিটিভ আছে, এন টাইপে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে। তো আমি যদি এটাকে উল্টা কানেকশন দেই, অর্থাৎ নেগেটিভ সাইডটাই পাশে দিই, পজিটিভ সাইডটাই পাশে দিই, তাহলে এই প্লাসকে কিন্তু এই নেগেটিভ আকর্ষণ করবে। ঠিক আছে? অর্থাৎ পি টাইপের হোলগুলো এদিকে চলে আসবে, এন টাইপের ইলেকট্রনগুলো আবার এদিকে চলে আসবে প্লাসের আকর্ষণে। তার মানে হচ্ছে এই বরাবর কোনো ইলেকট্রন ফ্লো বা কারেন্ট ফ্লো হবে না। তার মানে হচ্ছে রিভার্স বায়াসিং এ কোনো ইলেকট্রন বা তড়িৎ প্রবাহ হয় না। ঠিক আছে? এটা একটু ভালো করে মনে রাখবেন।
ফরওয়ার্ড বায়াসে তড়িৎ প্রবাহ চলবে, রিভার্স বায়াসে তড়িৎ প্রবাহ চলবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। হোয়াট ইজ ডিপ্লেশন লেয়ার? খুব ভালো কথা বলেছেন। ডিপ্লেশন লেয়ারটা কি? ডিপ্লেশন লেয়ারটা হচ্ছে আপনার পি টাইপ এবং এন টাইপ যখন জোড়া লাগানো হয় তখন এদের যে বিভেদ তল, সোজা কথা, সেই অংশে প্রচুর পরিমাণে পি টাইপের হোল এবং এন টাইপের ইলেকট্রন যুক্ত থাকে ওই এলাকাটায়। ওইটাকেই ডিপ্লেশন লেয়ার বলা হয়। ঠিক আছে, এর বেশি কিছু আর বোঝার দরকার নাই। আই থিঙ্ক এনাফ। এখন আসলাম আধুনিক যে ইলেকট্রনিক্সটা, সেটা হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর কি করে? ট্রানজিস্টর আসলে হচ্ছে সেই পিএন জাংশন ডায়োড ইউজ করা হয়। 1948 সালে প্রথম ট্রানজিস্টর আবিষ্কৃত হয়। এটা কিন্তু ভিপিআই। কারণ কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতেও এই এমসিকিউটা আসে, বিজ্ঞানেও এই এমসিকিউটা আসে। ঠিক আছে, ট্রানজিস্টরের তিনটা পার্ট থাকে, থ্রি পার্ট। ফার্স্ট হচ্ছে আপনার এমিটার বা নিঃসারক, 2 নাম্বার হচ্ছে বেজ বা পিট, 3 নাম্বার হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক। এই তিনটা পার্ট থাকে। ছবিটা দেখতে পারেন। এখন এনপিএন দেখে কনফিউজ হতে পারেন যে হোয়াট ইজ এনপিএন। একটু আগে আমরা পিএন জাংশন ডায়োড করেছি না, দুইটা কানেকশন দিয়েছি। এনপিএন হবে কি জানেন? তিনটা জাংশন ডায়োড দেওয়া হয়, একটা এন, একটা পি, একটা এন, তিনটা এরকম জোড়া লাগাইলে সেটা হয় এনপিএন। আর কিছু বোঝার দরকার নাই ভাই, এটুকু এনাফ এখানে। ট্রানজিস্টর সাধারণত অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে, বিবর্ধক হিসেবে কাজ করে এবং সুইচ হিসেবে কাজ করে। ঠিক আছে, আপনি যদি ট্রানজিস্টরে কোনো কানেকশন দেন, এখানে মনে করেন বেজে এরকম একটা কানেকশন দিলেন, ঠিক আছে, এই কালেক্টরের সাথেও এই এমিটারের একটা কানেকশন দিয়ে দিলেন। তো এইখানে যদি আপনি মনে করেন 10 ভোল্ট কোন একটা কানেকশন দিলেন, আপনি এই আউটপুটে মনে করেন পেয়ে গেলেন 100 ভোল্ট। অর্থাৎ এটাকে অ্যামপ্লিফাই করে, বিবর্ধন করে। বিবর্ধনের মান হচ্ছে 10, 10 গুণ হচ্ছে বিবর্ধন করে দিবে। ঠিক আছে, আর রেকটিফায়ারের কাজ করতে হচ্ছে ডায়োড। ডায়োড হচ্ছে রেকটিফায়ারের কাজ করতো। ঠিক আছে, তো এই পার্থক্যগুলো একটু বুঝতে হবে। বিজেডির পূর্ণ ফর্মটা আমাদের দেখতে হবে। বিজেডি হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আর এফইটিটাও দেখতে হবে, সেটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। বুঝতে পেরেছেন আশা করি। আফসানা বলেছেন হোয়াট ইজ বেস এন্ড হোয়াট ইজ কালেক্টর। ভাই এটা হচ্ছে ট্রানজিস্টরের তিনটা পার্ট। ঠিক আছে, এদেরকে বেস নাম দেওয়া হয়েছে, কালেক্টর নাম দেওয়া হয়েছে। ভাই এটা আসলে আদার্স কোনো ওয়েতে আপনাকে বোঝানো কঠিন হবে, নাম দেওয়া হয়েছে এই জন্য। অ্যামপ্লিফায়ার, অ্যামপ্লিফায়ারের কার্যপ্রণালী আমাদের পড়ার দরকার নাই, ছবিটা দিয়েছি ফর ইওর অ্যাটেনশন, এছাড়া কিছু না। ছবিটা খুবই কঠিন, এই ছবি দেখে কিছু বুঝতে যাওয়ার চেষ্টা করার দরকার নাই, কোনো দরকার নেই। অ্যামপ্লিফায়ার আসলে হচ্ছে বিবর্ধন করে, এবং তিন শ্রেণীর অ্যামপ্লিফায়ার পাওয়া যায়। একটা হচ্ছে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি। ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি, তিন শ্রেণীর অ্যামপ্লিফায়ার পাওয়া যায়। একটু সহজ করে বলি, এইটা হচ্ছে আপনার একটা মনে করেন এনপিএন অ্যামপ্লিফায়ার। ঠিক আছে, এই যে একটা ইনপুট আপনি সিগন্যাল দিয়েছেন, দেখেন আউটপুটের সিগন্যালটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, অ্যামপ্লিটিউডটা বা মানটা বৃদ্ধি পেয়েছে। এই কাজটাই করে, বিবর্তনের মানটা বড় করে দেয়। সমন্বিত বর্তনী বা আইসি, আইসির টপিকসটা আপনাদের কম্পিউটার তথ্য প্রযুক্তিতেও পড়তে হয়। আইসি আবিষ্কৃত হয় 1958 সালে, এটা মুখস্থ করতে হবে। জ্যাক কেলবি নামে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেন, এটাও পড়তে হবে। ঠিক আছে, আইসির মধ্যে অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট গুলা, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, রেজিস্টর, পিএন জাংশন ডায়োড, ঠিক আছে, বা ইনসুলেটর, যা যা আছে সবগুলা খুব ক্ষুদ্র ক্ষুদ্র আকারে সমন্বিত করে একটা সার্কিট তৈরি করা হয়, সেটাই হচ্ছে আপনার আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। আইসির সুবিধা হচ্ছে সাইজ খুবই ছোট, এই কারণে কম্পিউটারের আকারটাও ছোট হয়ে যায়, ব্যবহার করতে খুব ইজি হয়, অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি আর কি। এবং এর ক্ষমতা অনেক বেড়ে যায়, এবং কম্পিউটারের যে এফিসিয়েন্সি বাড়ে, তারপর হচ্ছে আপনার স্পিড বাড়ে, ক্যালকুলেশন পাওয়ারও বাড়ে। তো আইসির ব্যবহার হওয়ার পর থেকে আসলে কম্পিউটার জেনারেশনে একটা বড় রেভলিউশন তৈরি হয়েছে আর কি। এনাফ, আই থিঙ্ক আইসি থেকে আর বেশি কিছু করতে হবে না। আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবো, আপনারা চ্যাট বক্সে আমার সাথে যুক্ত হতে পারেন। অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? বা অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয় আশা করি আপনারা জানেন, তাও আমি একটু বলি। মনে করেন এটা হচ্ছে একটা পাত্র, এই নিলাম অ্যানোড, এই নিলাম ক্যাথোড। ঠিক আছে, দিলাম হচ্ছে বিদ্যুতের কানেকশন, প্লাস মাইনাস। ওকে, অ্যানোডে সাধারণত হয় কি, মনে করেন হচ্ছে এটা হচ্ছে একটা সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, বা এটা একটা জিঙ্ক সালফেটের দ্রবণ মনে করেন। ঠিক আছে, জিঙ্ক 2 প্লাস সালফেট 2 মাইনাস। অ্যানোড কি করবে আমি আপনারা বলি। এই অ্যানোডটা মনে করেন হচ্ছে জিঙ্কের অ্যানোড, এইটা মনে করেন কপারের ক্যাথোড। সাপোজ ধরে নিলাম ভাই, এত ভুল টুল এখানে হতে পারে, আমি জাস্ট ধরলাম যে জিঙ্কের অ্যানোড, কপারের ক্যাথোড। তো এই বিক্রিয়ার সময় অ্যানোড কি করবে, এই জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, জিঙ্ক 2 প্লাসে পরিণত হবে। ঠিক আছে, জিঙ্ক 2 প্লাস আকারে সে দ্রবণে চলে আসে। আর এই দুইটা ইলেকট্রন এখানটা, এটা এটা বড় সাইজ হবে, এটা ছোট হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে।
আচ্ছা, এই 2টি ইলেকট্রন তখন এদিক থেকে আস্তে করে প্রবাহিত হয় আরকি। ঠিক আছে? প্রবাহিত হয়ে এই পাশে চলে আসে। সো ইলেকট্রন ত্যাগ যেটা সেটাকে হচ্ছে আমরা জারণ বলি। সো অ্যানোডে যেহেতু ইলেকট্রন ত্যাগ করা হয়, দ্যাটস হোয়াই অ্যানোডে জারণ ঘটে থাকে। ঠিক আছে? পরের প্রশ্ন, এসি কে ডিসি করার যন্ত্র কোনটি? এটা 40তম বিসিএস আসে একটা কনফিউজিং কোশ্চেন ছিল। ঠিক আছে? এটা একটা কনফিউজিং কোশ্চেন ছিল। অনেকে এটার অ্যান্সার দিয়েছেন হচ্ছে আপনি ডায়োড দিয়েছেন কেউ ট্রানজিস্টর বলে দিয়েছেন। বাট কথা হচ্ছে কি এসি কে ডিসি করার যন্ত্র হচ্ছে আপনার রেকটিফায়ার। রেকটিফায়ার হচ্ছে একমুখী করে। তো রেকটিফায়ারের একটা উদাহরণ হচ্ছে আপনার ডায়োড। ডায়োড কিন্তু রেকটিফায়ার একটা এক্সাম্পল। ঠিক আছে? সো এটা হবে অ্যান্সার রেকটিফায়ার। পরের প্রশ্ন, ডায়োড সবথেকে বেশি ব্যবহৃত হয় কি হিসাবে? রেকটিফায়ার হিসেবে। পরের স্লাইডে আসি। আমরা একটু আধুনিক পদার্থবিজ্ঞানে প্রবেশ করলাম। আসেন আধুনিক পদার্থবিজ্ঞান নিয়ে কথাবার্তা বলি কিছু। আলফা কণা, বিটা কণা, গামা কণা। রেডিয়েশন শব্দটার সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত। যারা চেরনোবিল টিভি সিরিজটা দেখেছেন তারা রেডিয়েশন সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। পারমাণবিক বিস্ফোরণের ফলে কি কি ঘটেছিল ভালোভাবেই দেখেছেন আশা করি। তো রেডিয়েশনটা হয় কি সাধারণত পারমাণবিক সংখ্যা বা জেড যেটা 82 থেকে যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বেশি অর্থাৎ 83, 84, 85, 96 পর্যন্ত আর কি, যেসব মৌলগুলো আছে ওই মৌলগুলো কখনো স্থির থাকে না। ঠিক আছে? মনে করেন হচ্ছে আপনি লেড আছে, লেড 82, লেডকে এক খন্ড লেড আপনি যে মাটিতে রেখে দিবেন, কিছুক্ষণ পর মানে ক্ষয় হতে থাকবে একটু সময় পর পর আর কি। এখান থেকে আলফা, বিটা, গামা এসব কণা নিঃসরিত হয় এবং এটা ক্ষয় হতে থাকে। ঠিক আছে? তো আসেন এখন আলফা, বিটা, গামা কণাটা কি? রেডিয়েশন সম্পর্কে জানতে গেলে এই তিনটা আপনাদের জানতেই হবে। আলফা কণা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা এবং এর ভেদন ক্ষমতা হচ্ছে অনেক কম। এমসিকিউতে কিন্তু ভাই এগুলো লাগবে। এই স্লাইডটা একটু ভালো করে পড়বেন। মোটামুটি আমি সবগুলা ইনফো এখানে দেওয়ার চেষ্টা করেছি। এই কণা চৌম্বক এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রবাহিত হয়। মনে করেন একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এখানে প্লাস মাইনাস মিলে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে প্লাস মাইনাস মিলে। এই কণাটা এখান দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে সে কিন্তু সরে যাবে, হয় এদিকে যাবে না এদিকে যাবে, অর্থাৎ প্রভাবিত হয়। তীব্র আয়নায়ন সৃষ্টি করতে পারে। এর ভর হাইড্রোজেন পরমাণুর 4 গুণ। ঠিক আছে? হাইড্রোজেন পরমাণুর একটা ভরের 4 গুণ। সাধারণ ধরা হচ্ছে আলফা কণা হচ্ছে হিলিয়াম কণা। হিলিয়াম কণা, ঠিক আছে? আলফা কণা হচ্ছে হিলিয়াম কণা। এর বেগ আলোক বেগের শতকরা 10 ভাগ। ইনফোগুলো একটু মাথায় রাখতে হবে। বিটা কণা হচ্ছে নেগেটিভ আধানযুক্ত, ঋণাত্মক। ভেদন ক্ষমতা আলফা কণা থেকে একটু বেশি। এটা পুরো অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করে যেতে পারে না, 3 সেন্টিমিটার পর্যন্ত পারে, এর বেশি পারে না। এই কণা প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। ঠিক আছে? এর বেগ আলোর বেগের শতকরা 50 ভাগ থেকে 98 ভাগ পর্যন্ত হতে পারে। এর বেগ কিন্তু একটু বেশি আলফা কণা থেকে। এরপর আসলাম গামা রশ্মি। এইটা হচ্ছে নিউট্রাল, আধান নিরপেক্ষ। এ পজিটিভও না নেগেটিভও না। খুবই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, যেহেতু বলেছিলাম সেই ভাই তাড়িৎ-চুম্বক বর্ণালীতে যে সব থেকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য কার? গামা রশ্মির। সেই গামা রশ্মি হচ্ছে আপনার ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য যেটা এখান থেকে বিকিরিত হয়। এরা চৌম্বক এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না যেহেতু নিউট্রাল। দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন কিন্তু তীব্র ভেদন ক্ষমতা সম্পন্ন। দ্রুতি হচ্ছে আলোর সমান, আলোর বেগ সি এর সমান। টিউমার, ক্যান্সার এসব রোগের চিকিৎসায় আপনার গামা রশ্মি ব্যবহার করা হয়। আচ্ছা, ঠিক আছে, পরের স্লাইডে আসি। এই স্লাইডটা দেখে আসলে আমরা আলফা, বিটা, গামা এই কণাগুলোর ভেদন ক্ষমতা সম্পর্কে একটু আইডিয়া পাবো। একটু দেখেন আপনারা এটা। আলফা কণা পেপার পর্যন্ত গিয়ে আটকে যায়, আর যেতে পারে না। বিটা কণা পেপার ভেদ করে কিন্তু অ্যালুমিনিয়ামের পাতকে আর ভেদ করতে পারে না, এখানে গিয়ে আটকে যায়। গামা কণা, গামা রশ্মি যেটা সেটা সবকিছু মোটামুটি লেড, সীসাও এটা লেড, লেড মানে সীসা, সীসাকেও সে ভেদ করে ফেলে কিন্তু কনক্রিটকে আর ভেদ করতে পারে না। আর নিউট্রন হচ্ছে সবকিছু ভেদ করে গিয়ে কনক্রিট আঘাত করতে পারে। ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার হয়েছে। আধুনিক পদার্থবিজ্ঞানের একটা উপাদান হচ্ছে আপেক্ষিকতাবাদ। নিউটন 1905 সরি আইনস্টাইন বিজ্ঞানী 1905 সালে দেখান যে পদার্থ এবং শক্তি প্রকৃতপক্ষে অভিন্ন, অর্থাৎ একটা থেকে আরেকটা ইন্টারচেঞ্জ করা যায়। আইনস্টাইন বিখ্যাত সেই E = mc স্কয়ার দিলেন, অর্থাৎ কোন বস্তুর ভর এবং আলোর সমান বেগ এই দুইটা গুণ করলে একটা শক্তি পাওয়া যায়। ঠিক আছে? এবং তিনি এখানে কতগুলা জিনিসের কথা বললেন। একটা বললেন হচ্ছেন কাল দীর্ঘায়ন, মানে সময়ের দীর্ঘায়ন হয়ে। তারপর আরেকটা বললেন হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। ঠিক আছে? আবার আরেকটা বললেন ভরের হ্রাস। কোন একটা মনে করেন আপনি এখানে বসে আছেন, পৃথিবীতে বসে আছেন। ঠিক আছে? এখানে হচ্ছে আপনি এই যে পৃথিবীতে বসে আছেন। রকেটে করে, এই রকেটে করে মনে করেন আপনার বন্ধু এখানে আছে।
সে রকেটে ঘুরে প্রায় 0.9 সি বেগে ঘুরে আসলো। তো আলোর বেগের 90% বেগে সে ঘুরে আসলো। ঘুরে আসার পরে সে মনে করেন 20 বছর পর পৃথিবীতে ফেরত আসলো। ঠিক আছে? তো 20 বছর পর সে সময়টা দেখেছে 20 বছর। কিন্তু এই 20 বছর আর পৃথিবীর 20 বছর থাকবে না। পৃথিবীতে এই সময়টা অনেক দীর্ঘায়িত সময় হয়ে যাবে। অর্থাৎ আলোর বেগের কাছাকাছি চললে সময়টা কমে যায়। সময়টা খুব স্লো মনে হয়। অর্থাৎ ওই আপনার রকেটের মধ্যে যে ঘড়িটা আছে, ওই ঘড়িটা স্লো চলবে। সে ওই ঘড়িতে 20 বছর পার করে যখন পৃথিবীতে আসবে, দেখবে ওই বন্ধুর বয়স হয়ে গেছে 60 বছর। ঠিক আছে? এটাই হচ্ছে একটা মজার জিনিস। আপনারা যারা ইন্টারস্টেলার দেখেছেন তারা আশা করি এটা বুঝতে পারছেন। মানে আমার খুব পছন্দের একটা মুভি হচ্ছে ইন্টারস্টেলার। আমি বেশ কয়েকবার দেখেছি এই মুভিটা। তো এরকম দৈর্ঘ্য সংকোচনের ব্যাপারটাও আছে। কেউ যদি মনে করেন একটা লাঠি ১০০ মিটারের একটা লাঠি নিয়ে আলোর বেগের কাছাকাছি বেগে 0.8 সি বেগে দৌড় দেয়, সেই লাঠিটা কিন্তু আপাতদৃষ্টিতে আমি যদি এই পাশ থেকে অবজার্ভ করি, আমার কাছে মনে হবে লাঠির দৈর্ঘ্য ৮০ মিটার বা ৭০ মিটার। ঠিক আছে? লাঠির দৈর্ঘ্য কমে যায়। ঠিক আছে? সিমিলার ওয়েতে ভরের হ্রাসও হয়। অর্থাৎ আলোর বেগের কাছাকাছি গেলে ভর কম মনে হয়। কাল দীর্ঘায়নের একটা ব্যাপার আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। ফোটন কণা সম্পর্কে তো আইডিয়া আছে। ফোটন কণা, তারপরে হচ্ছে মেসন কণা, এই সবগুলা সম্পর্কে মোটামুটি আপনাদের কম বেশি আইডিয়া আছে। তো এই ফোটন কণা, মেসন কণা এগুলো হচ্ছে মহাজাগতিক রশ্মি থেকে আসে। তো মেসন কণা কি করে? মেসন কণার অর্ধায়ু কিন্তু খুবই কম, কয়েক ন্যানো সেকেন্ডের মতো। তো এরা যখন মহাজাগতিক থেকে বা মহাশূন্য থেকে পৃথিবীতে আসে, আসতে তো অনেক সময় লাগে আলোর বেগে আসলেও। কয়েক ন্যানো সেকেন্ডের মতো তো আসতে পারে না। তারপরেও কিন্তু দেখবেন বিভিন্ন পরীক্ষাগারে বা পৃথিবীতে এই মেসন কণাকে পাওয়া যায়। কেন পাওয়া যায়? মেসন কণা আসে হচ্ছে আপনার আলোর বেগে। ঠিক আছে? তো আলোর বেগে যখন সে আসে, তার কাছে সে মনে করেন কয়েক ন্যানো সেকেন্ড বেগে আসতেছে। কিন্তু পৃথিবীতে আমার কাছে সেই সময়টা দীর্ঘায়িত হয়ে কয়েক মিনিট, ইভেন কয়েক ঘন্টা পর্যন্ত হয়ে যায়। এই কারণে আমরা মেসন কণাকে পৃথিবীতে দেখতে পাই। জিনিসটা কিন্তু খুবই মানে মজার, কিন্তু বুঝতে অনেক সময় কঠিন লাগতে পারে। মেসন কণার কাছে তার নিজস্ব আয়ুষ্কাল হচ্ছে কয়েক ন্যানো সেকেন্ড। কিন্তু সে যখন আলোর বেগে যাচ্ছে, আমি দেখবো হচ্ছে তার আয়ুষ্কাল হয়ে গেছে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা। ঠিক আছে? জিনিসগুলো আসলে ডিটেইলস যাইতে পারলে ভালো লাগতো। বাট আসলে খুব বেশি ডিটেইলস এ যাওয়ার স্কোপ নাই। আমরা পরের স্লাইডে চলে যাই। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে আসলাম নবায়নযোগ্য, অনবায়নযোগ্য শক্তির উৎস আরকি। স্লাইডটা জাস্ট একটু দেখবেন। সরি। স্লাইডটা জাস্ট একটু আপনারা ০.৫ মিনিট দেখেন। এখানে বুঝানোর কিছু নাই। এখানে মুখস্থ করার জিনিস আছে। নবায়নযোগ্য উৎসের মধ্যে জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি, জিওথার্মাল এনার্জি আছে। অনবায়নযোগ্যের মধ্যে রয়েছে তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার শক্তি আরকি। ঠিক আছে? দেখেন। জিওথার্মাল কি একজন জিজ্ঞেস করেছেন। জিওথার্মাল হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ভূপ্রাকৃতিক শক্তি যেটা। ঠিক আছে? ভূমি পৃষ্ঠ থেকেও একটা শক্তি পাওয়া যায়। ঠিক আছে? এটা একটু ডিটেইলস বলতে গেলে মানে বোধগম্য নাও হতে পারে। এটা ইনশাআল্লাহ আরেকদিন আপনাদের জন্য লাগলে যদি সময় পাই আপনাদেরকে ব্যাখ্যা করব। ঠিক আছে? এখন থাকুক। নবায়নযোগ্য শক্তির উৎস নিয়ে একটু কথা বলি। এখানে আমরা যে সব রিনিউয়েবল এনার্জি গুলো পাই, সেটা হচ্ছে আপনার স্বল্প সময়ের ব্যবধানে ফুরিয়ে যাবে না এবং এটা পুনর্ব্যবহার ব্যবহার করা যাবে। ঠিক আছে? নিঃশেষ হয়ে যাবে না। বিভিন্ন প্রাকৃতিক উৎসগুলো যেমন সূর্যের আলো, তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি, বায়োগ্যাস, বায়োমাস বা বায়োফুয়েল, ভূতাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র তাপ, জোয়ার ভাটা, হাইড্রোজেন ফুয়েল সেল, এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস। এখানে একটা বায়োগ্যাস প্ল্যান্ট আপনাদের জন্য আমি দেখিয়ে দিয়েছি। বায়োগ্যাস প্ল্যান্টে কি হয়? গোবর এবং পানি 1:2:1 অনুপাতে মিশিয়ে এই ট্যাঙ্কের মধ্যে রাখতে হয়। নির্দিষ্ট সময় পরে ট্যাঙ্ক থেকে হচ্ছে আপনার কি হয়? গ্যাস কালেকশন এখান থেকে উপরে চলে যায় আর বর্জ্যটা এখান থেকে সরিয়ে নেওয়া হয়। ঠিক আছে? বায়োগ্যাস ইউজ করে অনেকেই রান্না বান্না করে গ্রামের দিকে। পরে একটি প্রশ্ন দিয়ে দিলাম আপনাদের জন্য, পোল কোশ্চেন। পোল কোশ্চেনটা অ্যান্সার করেন ভাই। সময় দিলাম আপনাদেরকে ভাই। অ্যান্সার করেন। আমরা পোলটা ক্লোজ করে দিচ্ছি।
আপনার অ্যান্সারটা দেখতে পাচ্ছেন, এর অ্যান্সার হবে 2 ইউনিট। আসেন করিয়ে দিই। কি হয়েছে এখানে আসলে কাহিনীটা বুঝতে হবে। আমি আগেই বলেছিলাম P is equal to W by T, এটা ছিল আর কি। তো W is equal to P into T। তো যে শক্তিটা ব্যয় হবে সেই শক্তিটাই হচ্ছে আমার ইলেকট্রনিক মিটারে উঠবে, তাই না? এই শক্তিটাই তো ব্যয় করছি আমি, আলোক শক্তি বা তাপ শক্তি বা বিদ্যুৎ শক্তি আর কি। সো পি হচ্ছে আপনার 100 ওয়াট বলেই দেওয়া হয়েছে, 4টা বাল্ব, তার মানে 100 ইন্টু 4 ওয়াট, তাই না? 4টা বাল্বের টোটাল ক্ষমতা তো হবে 400 ওয়াট। আর 5 ঘন্টা আমি যা দিয়েছি ইন্টু 5 আওয়ার, তাহলে 400 গুণ 5 কত হয়? 2000, তাই না? 2000 ওয়াট আওয়ার। তো আমি আগেই বলেছিলাম ভাই, আগের একটা স্লাইডে একটু মানে আগে যাই, আগে গিয়ে একটু দেখায় আসি। হ্যাঁ, এই যে এই স্লাইডের একদম শেষের কোশ্চেনটা বলেছিলাম, দেখেন বৈদ্যুতিক মিটারে 1 ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝানো হয় হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে? তার মানে 1 কিলোওয়াট ঘন্টা দিয়ে হচ্ছে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। 1 কিলোওয়াট ঘন্টা দিয়ে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়ে থাকে। তাহলে এখানে কত কিলোওয়াট ঘন্টা খরচ হয়েছে দেখেন তো? 2000 ওয়াট আওয়ার মানে কি? 2000 ওয়াটকে আমি কিন্তু 2 কিলোওয়াট লিখতে পারি, তাই না? কিলো মানে তো 1000 যেহেতু। তো 2 কিলোওয়াট ঘন্টা। তাহলে 1 কিলোওয়াট ঘন্টায় 1 ইউনিট খরচ হলে 2 কিলোওয়াট ঘন্টায় 2 ইউনিট খরচ হবে। নরমাল একটা বিষয়। খুব ইজি ছিল। এটার আনসার হবে 2 ইউনিট। বুঝতে পেরেছেন আশা করি। আমরা পরের স্লাইডে যাই। শক্তি সংরক্ষণশীলতা নীতি। ছোটবেলা থেকেই পড়ে আসছি। শক্তি কখনো নষ্ট করা যায় না, ধ্বংস করা যায় না। এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এই স্লাইডে কয়েকটা শক্তির রূপান্তর কথা বলা আছে। আমরা একটা এক এক করে দেখি। যান্ত্রিক শক্তি, যেমন হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কলমের খালি মুখে ফু দিলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এবার তাপ শক্তি রূপান্তর দেখি। বাষ্পীয় ইঞ্জিন যেটা আছে সেখানে তাপের সাহায্যে বাষ্প উৎপন্ন করে রেলগাড়ি চালানো হয়। এখানে তাপ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে। ইভেন আমরা যখন বৈদ্যুতিক সুইচ চালাই বা বৈদ্যুতিক বাতি জ্বালাই, তখন কি হয়? বাল্বের ফিলামেন্টের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং সেটা একসময় তাপ শক্তি উৎপন্ন করে, সেই তাপ শক্তিটাই আলোক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে? পরের স্লাইড দেখেন। আলোক শক্তির রূপান্তর আছে, রাসায়নিক শক্তির রূপান্তর আছে, তড়িৎ শক্তির রূপান্তর আছে, নিউক্লিয়ার শক্তির রূপান্তর আছে। এটা জাস্ট আপনাদের পড়ার জন্য। মাঝে মধ্যে এখান থেকে এমসিকিউ চলে আসে। ঠিক আছে? যে ব্যাটারিতে কোন শক্তি রূপান্তরিত হয় যদি জিজ্ঞেস করে, ব্যাটারিতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আবার বলা হলো বৈদ্যুতিক বাল্বে কোন শক্তি রূপান্তরিত হয়, এই যে দেওয়া আছে। এটা একটু দেখে নেবেন আপনারা, এখানে খুব বেশি বোঝানোর নাই। নবায়নযোগ্য জ্বালানির উৎস, কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করব। আসেন সলভ করি। নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনটা? দেখেন এর মধ্যে কোনটা নবায়নযোগ্য? তেল এক সময় শেষ হয়ে যাবে ভাই, কয়লা শেষ হয়ে যাবে, গ্যাস এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু গরুর গোবর ভাই শেষ হবে না ভাই। গরুর গোবর দিয়ে আমরা আলটিমেটলি সবসময় বায়োগ্যাস প্রডিউস করতে পারবো। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত হওয়া করা হয় কোন যন্ত্রের সাহায্যে? লাউড স্পিকারের সাহায্যে। লাউড স্পিকারকে যখন, এই জায়গায় লাউড স্পিকার, এটা লাউড স্পিকারে যখন আমি কানেকশন দেই, কানেকশনের মাধ্যমে বিদ্যুৎ শক্তি এখান থেকে ফ্লো হয়, বিদ্যুৎ ফ্লো হওয়ার কারণেই কিন্তু লাউড স্পিকারের সাউন্ড বের হয়। সো এখানে হচ্ছে আপনার বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। নিচেটা দেখেন কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? তেল গ্যাস কয়লা শেষ হয়ে যাবে, সমুদ্রের ঢেউ থেকে যাবে, সো এটাই নবায়নযোগ্য শক্তির উৎস। পরের স্লাইডে দেখেন আরো কিছু প্রশ্ন আছে আপনাদের জন্য। তাপ ইঞ্জিনের কাজটা কি? তাপ ইঞ্জিন কি করে? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? ডায়নামোর সাহায্যে। ঠিক আছে? ডায়নামো বা জেনারেটর, জেনারেটরের সাহায্যে আপনার যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। বাসা বাড়িতে যখন কারেন্ট চলে যায়, এখন তো অনেক বাসাতে আইপিএস আছে, কিন্তু বড় বড় ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে কিন্তু এতগুলো বাসায় আইপিএস কানেকশন দেওয়া খুব কঠিন। তখন হচ্ছে একটা সেন্ট্রাল একটা জেনারেটর থাকে, সেই জেনারেটরে কিন্তু তেল দেওয়া হয়। সেই তেলের মাধ্যমে জেনারেটরের টারবাইন ঘুরে, টারবাইন ঘোরার পরবর্তীতে কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে? সো এখানে যান্ত্রিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হচ্ছে আইসোটোপ, এটা আগেই বলেছিলাম, আবারও চলে এসেছে। পরের স্লাইড। কি 1 মিনিট ব্রেক দিব নাকি আপনাদের জন্য? 8:30 বেজে গেছে, আরো কিছু সময় বেশি হয়ে গেছে, যদিও আমরা 10 মিনিট পর শুরু করেছি আজকে। কি ব্রেক লাগবে 1 মিনিট? আচ্ছা ঠিক আছে, ব্রেক দিব না, সবাই না বলছেন। ওকে। নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন,
পারমাণবিক চুল্লিতে বা পারমাণবিক বোমা বিস্ফোরণে আসলে যে কাজগুলা বা যে বিক্রিয়াটা ঘটে থাকে সেটাই হচ্ছে আমার নিউক্লিয়ার ফিশন। কোথায় কোথায় হয়? পারমাণবিক বোমা, তারপরে হচ্ছে আপনার আর কোথায় কোথায় আছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যেগুলা নিউক্লিয়ার রিঅ্যাক্টর সেগুলোতে হচ্ছে আপনার নিউক্লিয়ার ফিশন ঘটে থাকে। পাশের ছবিটা একটু খেয়াল করেন। ইউরেনিয়ামের একটা বহুল ব্যবহৃত আইসোটোপ হচ্ছে ইউরেনিয়াম 235। ইউরেনিয়াম 235 একটা বহুল ব্যবহৃত আইসোটোপ। ঠিক আছে? এইটাকেই ব্যবহার করা হয় হচ্ছে আপনার নিউক্লিয়ার ফিশনের জন্য। দেখেন কিভাবে ব্যবহৃত হয়। ইউরেনিয়াম এই কণাটাকে একটা নিউট্রন আঘাত করবে। ঠিক আছে? এই যে নিউট্রন গিয়ে ধাম করে একটা আঘাত করবে। এখানে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হবে, বিশাল অ্যামাউন্টের একটা শক্তি। এবং কি কি তৈরি হবে আসেন দেখি। ইউরেনিয়াম পরমাণুটা ভেঙে বেরিয়াম তৈরি হবে, সাথে ক্রিপ্টনও তৈরি হবে। ঠিক আছে? এবং পরবর্তীতে যেটা হয় হচ্ছে, এখানে মনে হয় 140 হবে। হ্যাঁ, তো পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে 3টা নিউট্রন এক্সট্রা তৈরি হয় এবং প্রচুর পরিমাণে শক্তি। তো এই 3টা নিউট্রন কি করবে জানেন? তারা হচ্ছে আবার আলাদা হয়ে 3টা এরকম ইউরেনিয়ামকে আঘাত করবে। এই প্রতিটা থেকে আবার 3টা করে বের হবে, তারা আবার গিয়ে আঘাত করবে অন্য ইউরেনিয়াম গুলাকে। সো এরকম একটা চেইন রিঅ্যাকশন চলতেই থাকে এবং এই চেইন রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করা খুবই টাফ। পারমাণবিক বোমায় সাধারণত হচ্ছে এই চেইন রিঅ্যাকশনটাই ঘটানো হয়। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6ই আগস্ট এবং 9ই আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে হচ্ছে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়েছিল, সম্পূর্ণ নিউক্লিয়ার ফিশন কাজ করেছিল। অর্থাৎ ফিশন মানে হচ্ছে ভেঙে ছোট ছোট করা। ফিশন মানে হচ্ছে ভেঙে ছোট করা বা ক্ষুদ্র করা। এবার আসি ফিউশন। ফিউশনটা কি ভাই? ফিউশনটা হচ্ছে যোগ করা। 2টা পরমাণু মিলে একটা বৃহদাকার পরমাণু হওয়া। মনে করেন একটা হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে? হাইড্রোজেন মনে করেন 1 আর 2, সরি 1 আর 3 দিলাম, একটা ট্রিটিয়াম আর একটা হাইড্রোজেন প্রোটিয়াম, যেটা সেই দুইটা মিলে হিলিয়াম পরমাণু তৈরি করে, সাথে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি করে। এখন কথা হচ্ছে এই ফিউশন বিক্রিয়াটা কোথায় হয়? ফিউশন বিক্রিয়াটা হয় হচ্ছে আপনার সূর্যে। সবথেকে বড় উদাহরণ, সূর্য যে একটা বৃহদাকার আগুনের পিণ্ড জ্বলতেছে নিরবধি, প্রচুর পরিমাণে তাপ শক্তি দিচ্ছে, আলোক শক্তি দিচ্ছে আমাদেরকে, সৌরশক্তি দিচ্ছে। এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে ফিউশন। সূর্যে প্রতিনিয়ত ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন থেকে হিলিয়াম পরিণত হচ্ছে এবং হিলিয়ামের মাধ্যমে আমরা হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি পাচ্ছি। ঠিক আছে? ওকে। একজন বলেছেন রূপপুরে কি ইউরেনিয়াম 235 ইউজ হয়? ভাই, রূপপুরে মোস্ট অফ ইউরেনিয়াম 235 ইউজ হতে পারে। অনেক সময় ইউরেনিয়াম 238 আছে, সেটা ইউজ হয়। তো এটা আমি আসলে শিওর ভাবে বলতে পারছি না। যেকোনো একটা হতে পারে আরকি। ছবি দুইটা দেখবেন, ছবি দুইটা আরো সুন্দর করে ব্যাখ্যা করা আছে আপনাদের জন্য। চলে আসলাম আরেকটা স্লাইডে। খনিজ। আমরা আশেপাশে যে খনিজ দেখতে পাই, মিনারেল যেগুলা, অর্থাৎ কোন মৌল কোন খনিজ থেকে আসছে সেগুলা হচ্ছে এখানে দেওয়া আছে। এই স্লাইডটা একটু এখানে মুখস্থ করতে হবে, মাইক্রোফোন আছে, মাঝে মধ্যে রেকর্ড এমসিকিউ হচ্ছে আসে। এটা। এখানে বোঝাবুঝির কিছু নাই, মুখস্থ করবেন। পরে খাবো। ঠিক আছে? কপার পাইরেটস হচ্ছে মনে হয় কপার সালফাইড, এটা মনে হয়। আর আপনার সল্ট পিটার হচ্ছে KNO3, বক্সাইট হচ্ছে পানিযুক্ত অ্যালুমিনিয়াম অক্সাইড, গ্যালেনা হচ্ছে লেড সালফাইড, আপনার রক সল্ট হচ্ছে আপনার NaCl এর সাথে আপনার পটাশিয়াম নাইট্রেট মিক্স করা। অ্যাসবেস্টসের সংকেত হচ্ছে এইটা, দেখে নিয়েন ভাই। ইপসাম লবণ হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম সালফেট 7 অণু পানি। তুতে হচ্ছে আপনার কপার সালফেট 5 অণু পানি। তুতে হচ্ছে কপার সালফেট 5 অণু পানি। আর জিপসাম হচ্ছে আপনার ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। এগুলো আসলে একটু মাঝে মধ্যে পরীক্ষায় আসে, একটু খেয়াল করবেন। ক্রায়োলাইট হচ্ছে আপনার সোডিয়াম অ্যামালগাম Na3Al F6, এটা সংকেত হচ্ছে এইটা। তো মোটামুটি আপনাদের জন্য একটা পোল কোশ্চেন লঞ্চ করে দিলাম, আজকে দিনের লাস্ট পোল কোশ্চেন। নিচের কোনটি আয়রনের একটি আকরিক? ওকে ওকে ওকে, আই থিংক এনাফ টাইম দেওয়া হয়েছে, আর আমরা দিব না। আমরা আপনার অ্যান্সারটা দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে আসলে লিমোনাইট। সঠিক অ্যান্সার এবং ভুল অ্যান্সার দুইটাই সমান সমান, 40% হয়েছে।
বক্সাইট হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের আকরিক, ঠিক আছে। সল্ট পিটার হচ্ছে আপনার খাবার লবণের আকরিক, এবং ডলোমাইট হচ্ছে আপনার কিসের আকরিক? ক্যালসিয়ামের আকরিক। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে লিমোনাইট, হেমাটাইট, লিমোনাইটের সাথে আরেকটা নাম আছে হেমাটাইট, এগুলো হচ্ছে আপনার আয়রনের আকরিক। তো এটার সাথেই হচ্ছে আমাদের আজকের স্লাইডের টপিকস গুলো শেষ হয়ে গেল। আমাদের সেই উত্তরণের মতো বিসিএস কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়, আপনি যদি গুছিয়ে পড়েন, আপনি যদি সময়